আগুন বাবা, আমাকে ক্ষমা করা যায় না? হাত জোর করে বলল মিস্টার আশিক। মিস্টার আশিকের কথা শুনে আগুন হাসতে হাসতে বলল, তো মিস্টার আশিক, আপনি আমার কাছে এসেছেন ক্ষমা চাইতে, তাই তো? আগুন: হ্যাঁ হ্যাঁ বাবা, আমি যা অপরাধ করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি তারপরও তোমার কাছে ক্ষমা চাইছি, আর আমি আমার না ভুল বললাম, তোমার সম্পত্তি তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। আগুন কিছুক্ষণ আশিকের দিকে তাকিয়ে থেকে আশিকের হাত থেকে প্রপার্টির পেপারসগুলো নিয়ে নেয়। সব পেপারসগুলো ভালো করে দেখে নিয়ে সেগুলো আবার আশিকের হাতে তুলে দিয়ে বলে, মিস্টার আশিক, আপনি যা আমার ক্ষতি করেছেন তার কাছে এই প্রপার্টি কিছুই না। আমার ড্যাড আপনার জন্য কষ্ট পেয়ে তিলে তিলে মারা গেছে, আর মমো বাবার চলে যাওয়াটা মেনে নিতে না পেরে মমো ও আমাকে ছেড়ে চলে গেলেন। কথাগুলো বলতে বলতে আগুনের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আশিক আগুনের চোখে পানি দেখে আগুনকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা আগুন, আমি তোমার হাতে আমার বড় মেয়ে ফারহাকে তুলে দিতে চাই, মিস্টার আশিক। মিস্টার আশিকের কথা শুনে আগুন মিস্টার আশিকের কাছ থেকে দূরে সরে দাঁড়িয়ে বলে, মানে আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিক বলছি আগুন, আমি চাই তুমি ফারহাকে বিয়ে করো। আমি জানি তুমি ফারহাকে কতটা ভালোবাসো, তুমি ওকে ভালো রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। আগুনের দুহাত ধরে বলল আশিক। আগুন সন্দেহের দৃষ্টিতে মিস্টার আশিকের দিকে তাকিয়ে থাকল। আশিক ব্যাপারটা বুঝতে পেরে বলে, আমি জানি আগুন, আমাকে বিশ্বাস করতে তোমার কষ্ট হচ্ছে, আমি যা করেছি তারপর ও আমি বলবো আরেকটি বার আমাকে বিশ্বাস করে দেখো, ঠকবে না আমার মেয়েদের কসম। ঠিক আছে আঙ্কেল, আমি ভেবে দেখব। আপনি এখন আসুন, আমার মিটিংয়ের জন্য দেরি হয়ে যাচ্ছে। সরি বাবা তোমার সময় নষ্ট করার জন্য, কিন্তু আমাকে নিরাশ করো না বাবা, তুমি সব সম্পত্তি নিয়ে নেও, তারপর ও আমার মেয়েটাকে আপন করে নেও বাবা। আঙ্কেল বললাম তো, ভেবে দেখব। আগুন আশিক কথা না বাড়িয়ে হোটেল রুম থেকে হাসতে হাসতে বেরিয়ে গেল। এদিকে আগুন মিস্টার আশিকের যাওয়ার পথে তাকিয়ে থেকে বাঁকা হেসে বলল, মিস্টার আশিক, আমি এতটাও কাঁচা খেলোয়াড় না যে আপনার চোখের এই নকল পানি দেখে গলে যাব। আগুন আশিকের দেওয়া প্রপার্টির পেপারসগুলো ভালো করে তাকিয়ে দেখে সব পেপারসগুলো আসল। আগুন পেপারসগুলো ড্রয়ারে রেখে দিয়ে হোটেল রুম থেকে বেরিয়ে গেল। হ্যালো স্যার, কাজ হয়ে গেছে, আপনি এসে মেয়েটিকে দেখে যেতে পারেন। গুড জব, আমি আসছি, তবে সব দিকে নজর দিস যেন মেঘ কিছু জানতে না পারে। আরহান চৌধুরী। জি স্যার। কল ডিসকানেক্ট করে আরহান চৌধুরী গাড়ির চাবি নিয়ে একাই বেরিয়ে পড়ে পুরনো কারখানায় যাওয়ার উদ্দেশ্য। মা ফারিহা কোথায়? এত রাত হয়ে গেল, ও এখনো ফিরল না কেন? ফারিহা তো বলে গেছে ওর কোনো বন্ধুর জন্মদিন, সেখানে যেতে হবে, তাই তো তোর কালো শাড়িটা পরে গেল, কিন্তু ওর এত দেরি হবে বুঝতে পারছি না। মিসেস মোহনা। মা আমি সামনে কিছুটা এগিয়ে দেখছি, তুমি প্লিজ ওকে ফোন করতে থাকো। ফারিহার সব বন্ধুদের কল করে জানতে পারে ফারিহা সন্ধে 7টায় বের হয়ে যায়। তখন থেকে পাগলের মতো ফারিহাকে রাস্তায় খুঁজতে থাকে, কিন্তু মাঝপথে ফারহাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নেয়। ফারহার বাবা ফারিহা সেই বিকেলে বেরিয়েছিল, এখনো ফিরল না। ফারহাও ফিরছে না, মানেটা কি? ফারহা কোথায় গেল? আশিক ফারিহাকে খুঁজতে ফারহা বের হয়েছিল 2 ঘন্টা আগে, আর এখন রাত 12টা বাজে, কিন্তু কোনো মেয়ের খবর নেই। টেনশনে মিসেস মোহনা কেঁদে কেটে একাকার, আর আশিক মাথায় হাত দিয়ে বসে পড়ে। সবটা আমার পাপের জন্য ফারহার মা, সবটা আমার জন্য হয়েছে, মিস্টার আশিক কেঁদে দিয়ে বলে। শক্ত হও ফারহার বাবা, আমাদের এখনই থানায় যেতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছ, আমাদের এখনই যেতে হবে, চলো। মিস্টার আর মিসেস রহমান থানায় চলে যায়, কিন্তু থানায় গিয়ে ও কোনো লাভ হয় না, কারণ 24 ঘন্টার আগে পুলিশ কিছুই করতে পারবে না। মিস্টার আর মিসেস রহমান নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। মিস্টার আশিকের হঠাৎ করেই আগুনের কথা মাথায় আসে, তিনি দেরি না করে আগুনকে কল করে সবটা জানায়। আগুনের ক্ষমতার জোরে পুলিশ ফারিহাকে খুঁজতে থাকে। স্যার, মেয়েটাকে তো আমাদের ছেলেগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, মেয়েটা বোধহয় আর বেঁচে নেই। সেটআপ বোধহয় বেঁচে নেই, মানে কি শিওর হয়ে আয় বেঁচে আছে কিনা? আর বেঁচে থাকলে এমন ব্যবস্থা কর যাতে বেঁচে না থাকে। আরহান চৌধুরী। ওকে স্যার।
মেঘ, এবার দেখব তুমি আমার সম্মান কি করে নষ্ট করো। এই রাস্তার মেয়েটার জন্য তোমার ভালোবাসাকে আমি শেষ করে দিয়েছি, এবার আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। কথাটা বলে আরহান চৌধুরী হাসতে হাসতে লাগলো। এদিকে লোকটা ভালো করে চেক করে দেখে মেয়েটা বেঁচে নেই। খবরটা আরহানকে দিতেই আরহান খুশিতে গদগ্ধ হয়ে লোকটিকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে লাশটা পুঁতে ফেলতে বলে লোকটা আরহান চৌধুরীর কথা মতো লোকটা মেয়েটার মৃত্যুদেহটা গাড়ির ডিকিতে রাখতে যাবে। ঠিক সেই সময় পুলিশের গাড়ি এসে পড়ায় লোকটা লাশটাকে ফেলে পালিয়ে যায়। কে আপনি? কেন আমাকে কিডন্যাপ করেছেন? ফারহা। আমি কে সেটা তুমি এখনই জানতে পারবে জানপাখি। সাথে সাথে রুমের সব লাইট জ্বলে উঠল। ফারহার চোখে হঠাৎ এত আলো এসে পড়ায় চোখ বন্ধ করে ফেলে আসতে আসতে চোখ মেলে তাকাতে ফারহা রীতিমতো শোকটট হয়ে যায়, কারণ ফারহা এই মুহূর্তে এটা মোটেও আশা করেনি। ফারহা ভেবেছিল হয়তো ওর বাবার কোনো শত্রু ক্ষতি করার জন্য ওকে কিডন্যাপ করেছে, কিন্তু ফারহা ভাবতে পারেনি ওর ভাবনা এভাবে ভুল হবে। আপনি? হ্যাঁ জানপাখি, আমি মেঘ চৌধুরী। আমি আপনার কি ক্ষতি করেছি মিস্টার চৌধুরী? কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? ফারহার কথা শুনে মেঘ রেগে ফারহার গাল শক্ত করে চেপে ধরে বলতে লাগল, কেন কেন আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তাই জানতে চাইছো, তাই না? হ্যাঁ, তার আগে বলো তোমার সাহস কি করে হয় অন্য পুরুষকে জড়িয়ে ধরার? কোনো সাহসে অন্য পুরুষের সাথে গাড়ি করে ঘুরতে যাও? কথাগুলো বলতে বলতে মেঘ ফারহার গালে কামড় বসিয়ে দেয়। ফারহা ব্যথায় চিৎকার করে ওঠে। মেঘ ফারহার চিৎকারের তোয়াক্কা না করে আরও জোরে গালে কামড় বাসাতে লাগল। ফারহা আর সহ্য করতে না পেরে মেঘকে সরাতে গিয়ে চেয়ার নিয়ে নিচে পড়ে গেল। মেঘ ফারহাকে এভাবে পড়ে যেতে দেখে জোরে জোরে হাসতে লাগল। এদিকে ফারহা গালে ব্যথার সাথে ফারিহার টেনশনে জ্ঞান হারিয়ে ফেলে। মেঘ ফারহাকে ঝিমিয়ে পড়তে দেখে ফারহাকে কোলে তুলে বেডের উপর শুইয়ে দেয়। ফারহার গালে কামড় দেওয়ার ফলে ফারহার গালটা ফুলে লাল হয়ে আছে। মেঘ সেই গালে আলতো করে চুমু দিয়ে ফারহার হাতে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে ফারহার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। ফারহার জ্ঞান আসতে আসতে ফিরে আসতেই ফারহা কেমন যেন বিহেভিয়ার করতে লাগলো। ফারহার এমন বিহেভিয়ার দেখে মেঘ বাঁকা হেসে ফারহার হাতে একটা পেপারস দিয়ে বলল, জানপাখি, এখানে সিগনেচার করে দেও। সিগনেচার? সেটা আবার কি? আগুন? তুমি কোথায় ছিলে? আগুন জানো, তোমার জন্য আমি এত বছর অপেক্ষা করছি, তুমি আসতে এত লেট করলে কেন? ইউ নো আগুন, আই লাভ ইউ সো ম্যাচ। ফারহা। ফারহার মুখে আগুনের নাম শুনে মেঘ চোখ মুখ লাল হয়ে গেল। তার উপর আগুনকে লাভ ইউ বলাটা মেঘ সহ্য করতে না পেরে ফারহাকে কষে একটা থাপ্পড় মারে। মেঘের হাতে থাপ্পড় খেয়ে ফারহা বেডের এক কোণে ছিটকে পড়ে ফারহার ঠোঁট কেটে রক্ত ঝরতে থাকে, কিন্তু মেঘের সেদিকে হুঁশ নেই। মেঘ রেগে রুম লক করে ফারহার দিকে এগিয়ে দেয়। ফারহাকে নেশার ইঞ্জেকশন পুশ করায় ফারহা উল্টা পাল্টা কথা বলতে থাকে মেঘকে। মেঘ ফারহাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে, তার নিচে ফারহাকে দাঁড় করিয়ে দেয়। মেঘ ফারহাকে ইঞ্জেকশন পুশ করার পর বুঝতে পারল এই অবস্থায় কোনোভাবে ফারহাকে দিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করানো অসম্ভব, প্রায় উল্টো আরও উল্টা পাল্টা কথা বলে মেঘকে রাগিয়ে দিচ্ছে। তাই ফারহার নেশা কাটানোর জন্য মেঘ ফারহাকে শাওয়ার অন করে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। আঙ্কেল শান্ত হন, ফারিহার ডেড বডি পোস্টমর্টেম করার জন্য নিয়ে যেতে হবে। আগুন। বাবা, কেন হলো এটা? আমার ছোট্ট পরিটার সাথে এত নৃশংসভাবে কেন মারল? আমার মেয়েটাকে কি অপরাধ করেছিল? আমার মেয়েটা মিস্টার আশিক পাগলের মতো কাঁদতে থাকে, আর এদিকে মিসেস মোহনা বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে মিসেস মোহনাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। ডক্টর মিস্টার খান, কিছু ফর্মালিটি আছে, কাইন্ডলি আপনি যদি একটু থানায় আসতেন। অফিসার। হ্যাঁ অবশ্যই, কিন্তু তার আগে আপনি বলুন কে বা কারা ফারিহার এই অবস্থা করেছে? আগুন। দেখুন মিস্টার খান, মিস ফারিহার ডেড বডি আমরা একটা পুরনো কারখানার সামনে থেকে পেয়েছি, তবে ভালো খবর হলো যারা ফারিহাকে ধর্ষণ করেছে তাদের ভিতর 4 জনকে ধরতে পেরেছি। তারা স্বীকার করেছে তাদের অপরাধ, কিন্তু তাদের বসের নাম এখনো জানতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি নামটা জানতে পারবো আশা করি। অফিসার। ওকে অফিসার, আপনি থানায় যান, আমি 1 ঘন্টা পর আসছি। আর রাত প্রায় শেষের দিকে। আগুন। ওকে মিস্টার খান, তাহলে আসি এখন। হ্যান্ডশেক করে। আপনারা লাশটা গাড়িতে তোলার ব্যবস্থা করুন। অফিসার।
ফারিহার ডেড বডি নিয়ে যাওয়ার পর মিস্টার আশিকের ফারহার কথা মাথায় আসতে আশেপাশে ফারহাকে খুঁজতে থাকে আগুন আশিককে চারিদিক তাকিয়ে কাউকে খুঁজতে দেখে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি কাকে খুঁজছেন? ফারহা কোথায়? ও তো ফারিহাকে খুঁজতে বার হয়েছিল কিন্তু ও তো এখনো ফিরল না। আশিকের কথা শুনে আগুন ফারহার ফোন নাম্বার ট্র্যাক করতে থাকে। সেই লোকেশন অনুযায়ী আগুন 4 রাস্তার মাথায় দাঁড়িয়ে এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কোথায় ফারহাকে খুঁজে পায় না আগুন। কিন্তু ফোনের লোকেশন অনুযায়ী এখানে ফারহার ফোন আছে। আগুন আর একটু সামনে এগিয়ে যেয়ে দেখে রাস্তায় একটা ফোন পড়ে আছে। আগুন ফোনটা তুলে নিয়ে দেখে ফারহার ফোন। আগুন খুব ভালো করে বুঝতে পেরেছে ফারহার সাথে খুব খারাপ কিছু ঘটেছে। এটা ভেবে আগুন গাড়ি নিয়ে ফুল স্পিডে থানার দিকে যায়। এতক্ষণে নেশা কেটেছে তাহলে? মেঘ মানে কি বলছেন আপনি? মিস্টার চৌধুরীর কথা শুনে অলরেডি আমার মাথা ঘুরতে শুরু হয়ে গেছে। আমি নেশা কখন করলাম? মেঘের কথাগুলো ফারহার মাথা ঘুরতে বেশিক্ষণ সময় লাগেনি। ফারহা ভাবতে ভাবতে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে নাইট ড্রেস পরা। এটা দেখে ফারহা আঁতকে ওঠে। ফারহার বুঝতে বাকি নেই যে মিস্টার চৌধুরী ফারহার সাথে কি করেছে। ফারহা বুক ফেটে কান্না আসছে কিন্তু মেঘের সামনে নিজেকে দুর্বলতা প্রকাশ না করে তৎনিক দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল, এই সবের মানে কি মিস্টার চৌধুরী? ফারহা মেঘ বুঝতে পারছে ফারহা কি মিন করছে, বাট ফারহা এটা জানে না ও যা ভাবছে তার কিছু ঘটেনি। মেঘের প্রচণ্ড হাসি পাচ্ছে এই মুহূর্তে কিন্তু ফারহার সামনে হাসতে পারছে না। মেঘ ঠোঁট কামড়ে ফারহার দিকে কিছু ছবি ছুঁড়ে মারে। মেঘ ফারহা ছবিগুলো দেখে আঁতকে ওঠে। এটা কি করে সম্ভব? আমি আপনার সাথে না, এগুলো মিথ্যে। আপনি ফেক ছবি বানিয়েছেন মিস্টার চৌধুরী, আমি আপনাকে ছাড়ব না। ফারহা মেঘের গলা চেপে ধরতেই মেঘ ফারহার হাত দুটো পিছনে মুড়ে নিজের বুকের সাথে চেপে ধরে। মেঘ দাঁতে দাঁত চেপে বলে, তোমার সাহস দেখে আমি সারপ্রাইজ। আজ পর্যন্ত কারোর সাহস হয়নি এই মেঘ চৌধুরীর গায়ে হাত দিবে, কিন্তু তুমি আজ তাই করলে। তার শাস্তি তো তোমাকে পেতেই হবে, তাই না? শাস্তির কথা শুনে ফারহা ভয় পেয়ে যায়। তারপর ও মেঘকে বলে, আপনাকে আমি একদিন মায়ে দেখেছি। আমার জানা মতে আমি আপনার সাথে এমন কোনো ব্যবহার করিনি যাতে আপনি হার্ড হন বা আপনার কোনো ক্ষতি হয়। তাহলে আমার সাথে এমনটা কেন করছেন আপনি? ফারহা জানপাখি, তোমার হয়তো মনে নেই আমার সাথে তোমার ওই দিন প্রথম দেখা না দ্বিতীয় দেখা? না, এটা কি করে সম্ভব? আমি আপনাকে ওই দিন প্রথম দেখেছি। আপনি মিথ্যে বলছেন। ফারহা লিসেন জানপাখি, আমি কখনো মিথ্যে বলি না। তোমার সাথে আমার প্রথম আলাপ 2 বছর আগে, যখন তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তে। মনে পড়ে কাউকে রক্ত দেওয়ার কথা? রক্ত? হ্যাঁ, আমি 2 বছর আগে একটা মেয়েকে রক্ত দিয়েছিলাম। আমি যখন কলেজ থেকে বাসায় ফিরছিলাম তখন একটা গাড়ি সম্ভবত ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে। মেয়েটা একলা ছিল। অ্যাক্সিডেন্টের ফলে মেয়েটার প্রচুর রক্তক্ষরণ হয়। আশেপাশের লোকজনকে নিয়ে পাশের সিটি হসপিটালে ভর্তি করিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু তখনই ডক্টর এসে জানালো এবি রক্ত লাগবে, আর তা ম্যানেজ না হলে রোগীকে বাঁচানো যাবে না। ভাগ্যক্রমে আমার ব্লাড গ্রুপের সাথে মিলে যাওয়ায় আমি ব্লাড ডোনেট করি। কিন্তু আপনাকে তো আমি বাকিটা বলতে না দিয়ে মেঘ বলে উঠল, আমাকে তুমি হয়তো খেয়াল করনি। আমি আমার বোন মিহুর সাথে ছিলাম। যে ডক্টর মিহুকে দেখছিল তিনি আমাদের ফ্যামিলি ডক্টর। তিনি আমাকে অ্যাক্সিডেন্টের খবর জানায়। সাথে তোমার কথাও, তুমি কিভাবে আমার বোনের জীবন বাঁচিয়েছ রক্ত দিয়ে। ও হার, তাই আজ তার প্রতিদান দিল। তাই তো মিস্টার চৌধুরী? ফারহা হা, তুমি খুব বোকা জানপাখি। তুমি হয়তো জানো না ওই দিনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তারপর থেকে ছায়ার মতো তোমার পিছনে থাকতাম। ইভেন কলেজের কোনো ছেলেকে তোমার আশেপাশে ঘেঁষতে দিতাম না। মেঘ এটা আপনার ভালোবাসা মাস্টার চৌধুরী? তাহলে আমি বলবো এটা আপনার ভালোবাসা না, এটা আপনার অসুস্থতা। কেউ কখনো তার ভালোবাসাকে এভাবে কষ্ট দিতে পারে না। ফারহার কথা শেষ হতে মেঘ ফারহার ঠোঁট দুটো নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে নেয়। ফারহার দুর্বল শরীর নিয়ে মেঘকে বাধা দিতে গিয়ে ও পারে না, কারণ স্বাস্থ্যবান পুরুষের শারীরিক শক্তির কাছে একজন নারীর শারীরিক শক্তি কখনো পেরে ওঠা সম্ভব নয়। সেটা ফারহার ক্ষেত্রে মেঘ ফারহাকে ছেড়ে দিয়ে ফারহা হাত শক্ত করে চেপে ধরে রেজিস্ট্রি পেপারসে সাইন করিয়ে নিয়ে কারবার থেকে কলা পাতা রঙের সুন্দর কারুকার্য করা একটা শাড়ি বের করে ফারহার হাতে দেয় পরার জন্য। ফারহা আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকে যে ড্রেস আগে পরা ছিল। মেঘ ফারহার আর একটু কাছে এসে কপালের চুলগুলো কানে পিঠে গুজে দিয়ে কানের কাছে মুখ এনে বলে,
জানপাখি, তুমি যদি এখনই শাড়িটা না পরো তাহলে এরপর যা ঘটবে তার জন্য তুমি দায়ী থাকবে। মেঘের কথা শুনে ফারহা মেঘের দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে শাড়িটা নিয়ে দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল। ফারহার এমন কাণ্ড দেখে মেঘ এবার মন খুলে হাসতে লাগল। আমি তো একা একা শাড়ি পরতে পারি না আম্মু বা ফারিহা। ফারিহা এখন কোথায়? ওকে খুঁজতেই তো আমি এত রাতে বার হয়েছিলাম, কিন্তু মাঝপথে এই সাইকোটা আমাকে তুলে নিয়ে আসে। কিন্তু ফারিহা কোথায়? ও কি বাড়ি ফিরে গেছে নাকি এখনো ওকে খুঁজে পাওয়া যায়নি? ফারিহার টেনশনে শাড়িটা উল্টোভাবে কোনোভাবে পেঁচিয়ে নিয়ে বার হয় মেঘ। ফারহাকে শাড়ি পরা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে ফারহার দিকে এগোতে থাকে। ফারিহার চিন্তায় বিভোর থাকায় মেঘকে খেয়াল করেনি, তবে মেঘ যখন একটানে ফারহার শরীর থেকে টেনে শাড়িটা খুলে ফেলে ঠিক তখন ফারহার ধ্যান ভাঙ্গে চিৎকার করে দুহাত দিয়ে নিজেকে ব্যর্থ ঢাকার চেষ্টা করে ফারহা। এদিকে ফারহার এমন করা কাজে মেঘ বেশ মজা পাচ্ছে। শাড়িটা নিয়ে ফারহাকে বেশ জোর করে পরিয়ে দেয়। ফারহা প্রথমে না করলে ও পরে আর বারণ করে না। ফারহা ভাবছে কি করে এখান থেকে বের হতে পারে। কি ভাবছো জানপাখি? এখান থেকে পালিয়ে যাওয়ার কথা? তাহলে সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, কারণ আমি ন চাওয়া অবধি তুমি এখান থেকে বের হতে পারবে না। মেঘের কথা শুনে ফারহা ভয় না পেয়ে জানালা খুলে বাইরে তাকিয়ে দেখে সূর্যের প্রথম কিরণ। তার মানে এখন জাস্ট ভোর হলো। জানালা থেকে চোখ সরাতে টেবিলের উপর বাজটা চোখে পড়ল। ততক্ষণে মেঘ পেছনে থেকে ফারহাকে জড়িয়ে ধরে কাঁধে বাইট দিতে থাকে। ফারহা হাত দিয়ে বাজটা হাতে নিয়ে মেঘকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে সজোরে কপালে আঘাত করে বাজটা ফেলে দিয়ে দৌড়ে সেখান থেকে ফারহা বের হয়ে যায়। আমাকে যেভাবে হোক বাড়িতে ফিরতে হবে, ফারিহাকে খুঁজে বের করতে হবে। ফারহা কোনো গাড়ি না পাওয়ায় দৌড়াতে থাকে। ফারহা চারিদিক তাকিয়ে দেখে সবটাই অচেনা মনে হচ্ছে। কাউকে যে জিজ্ঞাসা করবে জায়গাটার নাম, কিন্তু রাস্তা পুরো ফাঁকা থাকায় তার সম্ভব হয় না। হঠাৎ করে ফারহা দেখতে পায় একটা কালো গাড়ি ওর দিকে এগিয়ে আসছে। ফারহা রীতিমতো ভয় পেয়ে যায়, এটা ভেবে মেঘকে খুঁজতে বের হয়েছে কিনা। গাড়িটা ফারহার সামনে থেমে যায়। ফারহা কিছু না ভেবে দৌড় দিতে যাবে, ঠিক সেই সময় অন্য কারোর গলার আওয়াজ পেয়ে থেমে যায়। ফারহা পেছনে ফিরে তাকিয়ে দেখে মেঘ নয় আগুন দাঁড়িয়ে আছে। আগুনকে দেখে ফারহা হাফ ছেড়ে বাঁচে। ফারহা হুট করেই গাড়িতে উঠে বসে আগুনকে গাড়ি চালাতে বলে। আগুন ফারহার এমন বিহেভিয়ার দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। আগুন, আমাকে পড়ে দেখো, এখন যেটা জরুরি সেটা আগে করো। তুমি গাড়ি স্টার্ট দেও, আমাকে বাড়ি ফিরতে হবে। ফারিহাকে কাল সন্ধে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফারহার মুখে ফারিহার কথা শুনে চুপ হয়ে যায় আগুন। ফুল স্পিডে গাড়ি চালিয়ে 1 ঘন্টা পর বাড়িতে পৌঁছে যায় ফারহা গাড়ি থেকে নেমে স্তব্ধ হয়ে যায়। বাড়ির সামনে প্রচুর লোকজন বলা বলি করছে, একটু পর লাশ আসবে, কথা হয়েছে পুলিশের সাথে। লাশের কথা শুনে ফারহা ভয় পেয়ে যায়। কার লাশের কথা বলছে আগুন? কাপা কাপা গলায়। ভিতরে চলো ফারহা আন্টি তোমার জন্য অপেক্ষা করছে। আগুন। ফারহা বাধ্য মেয়ের মতো বাড়িতে ঢুকে মিসেস মোহনার রুমের দিকে যায়। সেখানে প্রতিবেশী আত্মীয়দের দেখে আরও অবাক হয় ফারহা, কারণ যারা আজ ওদের বাড়িতে এসেছে তাদের কখনোই ওদের এ বাড়িতে আসতে দেখেনি। তবে আজ কেন? খালা মায়ের কি হয়েছে? এভাবে শুয়ে আছে কেন? ফারহার গলা পেয়ে মিসেস মোহনা শোয়া থেকে উঠে বসে ফারহাকে দেখে কাঁদতে শুরু করে। ফারহা মিসেস মোহনার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, মা কি হয়েছে? কাঁদছ কেন? তুমি কেঁদো না, দেখো ফারিহাকে আমরা ঠিক খুঁজে বের করব। ফারহার কথা শোনা মাত্র পেছনে থেকে আগুন বলে উঠল, ফারিহা আর নেই। ফারহা মিসেস মোহনাকে ছেড়ে তেড়ে যায় আগুনের কাছে। হাউ ডেয়ার ইউ আগুন, তোমার সাহস কি করে হয় আমার বোনের সম্পর্কে বাজে কথা বলার? রেগে বলতে থাকে ফারহা। শান্ত হও ফারহা, আমি যা বলছি ঠিক বলছি। গতকাল রাতে আঙ্কেল আমাকে ফোন করে জানায় ফারিহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পুলিশকে জানাতে তারা ফারিহাকে খুঁজতে বের হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ফারিহাকে ঠিকই খুঁজে পাওয়া যায়, তবে জীবিত না মৃত্যু। আগুনের কথা শুনে ফারহা চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। আজ যেন চোখের পানি আর বাঁধ মানছে না। ফারহা আগুনকে জিজ্ঞাসা করে, কে খুন করেছে আমার বোনকে? পুলিশ তদন্ত করে জানিয়েছে ফারিহাকে গ্যাংরেপ করে খুন করা হয়েছে। ওর লাশ লুকানোর সময় পুলিশ সেখানে উপস্থিত হয় আর ভাগ্যক্রমে কয়েকজন আসামি ধরতে পারে, তবে জানা গেছে ওদের মূল পাণ্ডাটাকে ধরতে পারেনি পুলিশ, তবে তদন্ত চলছে।
ফারহা আর নিজেকে ধরে রাখতে না পেরে আগুনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ফারহা। এদিকে মিসেস মোহনা আবার জ্ঞান হারিয়ে ফেলে দুইজন মহিলা মিসেস মোহনার মাথায় পানি ঢালতে থাকে। ফারহা আগুনকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ততক্ষণে ফারিহার ডেড বডি হসপিটাল থেকে পুলিশ নিয়ে আসে। ফারহা দৌড়ে যায় ফারিহার মুখটা দেখার জন্য। মুখ থেকে কাপড়টা সরাতে ফারহা আতকে ওঠে, কারণ ফারিহার পুরো মুখে নখের আঁচড়ের দাগ স্পষ্ট। ঠোঁটের কোনো কেটে রক্ত শুকিয়ে আছে, চোখের নিচটা কালো হয়ে গেছে, গলায় নখের আঁচড়ের সাথে হাতের 5 আঙ্গুলের দাগ। ফারহা ফারিহার কপালে চুমু দিয়ে বলে, ফারিহা, আমি তোর মৃতদেহ ছুঁয়ে কথা দিচ্ছি, যারা তোর এই অবস্থা করেছে আমি তাদের কঠিন শাস্তি দিব। তোকে যেমন তিলে তিলে কষ্ট দিয়ে মেরেছে, ঠিক আমি ওদের তিলে তিলে মারব। ফারহা ফারিহাকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। আর এদিকে ফারহা থানায় গিয়ে অফিসারের কাছ থেকে পারমিশন নিয়ে নেয় সেই 4 জন অপরাধীর সাথে কথা বলার জন্য। কিছুক্ষণ পর ফারহা লকআপে ঢুকতে 4 জন অপরাধী ফারহাকে দেখে চমকে যায়, সাথে ভয় পেতে থাকে। কে কে আপনি? আপনাকে না আমরা কাল মেরে ফেলেছি। প্রথম অপরাধী, ভূত নাকি কে আপনি? দোস্ত, কালকের সেই মেয়েটা না? আরেক অপরাধী কে জিজ্ঞাসা করল। হ্যাঁ দোস্ত, তার মানে মেয়েটি মরেনি, আমরা সেবার বশ মনে হয় না আমাদের বাঁচাতে আসবে। 4th অপরাধী, বাহ, খুব ভালো তো। আমাকে ফারিহা ভেবে এরা ভয় পাচ্ছে, ইন্টারেস্টিং। ফারহা লোকগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করে চেয়ার টেনে বসে শান্ত দৃষ্টিতে লোকগুলোর কাছে জানতে চায়, তোদেরকে নির্দেশ দিয়েছিল আমাকে মেরে ফেলতে? বলে ফেল, নয় তোদের এমন অবস্থা করব তা তোরা কল্পনাও করতে পারবি না। তোদের শরীরটাকে টুকরো টুকরো করে আমি কুকুরদের খাওয়াবো। ফারহা ফারহার কথা শোনা মাত্র অপরাধী 4 জন ফারহার পায়ের কাছে বসে পড়ে, ম্যাডাম, আমাগো মাফ কইরা দেন, আমরা নিজের ইচ্ছেতে আপনার সাথে এমন করি নাই। আমাগো বশ কইয়া দিছিল আপনারে মাইররা ফেলতে, কিন্তু আমাগো মাথা খারাপ হয়ে গেছিল আপনারে দেখে, তাই আমরা। ফারহার সাথে সাথে লোকটাকে লাথি মারে, লোকটা ছিটকে পড়ে। বাকি লোকগুলো ফারহার চোখের দিকে তাকিয়ে ভয় কাঁপতে থাকে, কারণ ফারহার চোখ মুখ রক্তের মতো লাল হয়ে আছে, যেন আগুনের লাভা বের হচ্ছে। কুত্তার বাকে, তোদের আদেশ দিয়েছিল বল আগে, নয়তো এই লকআপে তোদের পুঁতে রেখে দিব। তোদের বস ও তোদের বাঁচাতে পারবে না। ফারহার কথায় ভয় পেয়ে যায় লোকগুলো, তারপর একে একে বলতে থাকে, আমাদের বশ হলো আরহান চৌধুরী, উনি আমাদের টাকা দিয়ে কাজটা করতে বলে। আরহান চৌধুরীকে চিনতে ফারহার কোনো বেগ পেতে হয়নি, কারণ দ্য বিগ বিজনেসম্যান মেঘ চৌধুরীর বাবা আরহান চৌধুরীকে কে না চিনে। ফারহা এখন 2-2 4 করে ফেলে। ফারহা বুঝতে পারে আরহান চৌধুরী ফারিহাকে নয়কে মারতে চেয়েছিল, কিন্তু আনফরচুনেটলি ফারিহা জমজ হওয়ায় আরহান চৌধুরী বুঝতে পারে নিকে ফারহা। কিন্তু ফারহা নিজের উপর রাগ হচ্ছে, কারণ আজ ওর জন্য ওর ছোট বোনকে প্রাণ হারাতে হলো। ফারহা হুট করে লকআপ থেকে বের হয়ে অফিসারের কাছে যায়। ফারহা, অফিসার, আপনার সাথে আমার কিছু আলাদা কথা আছে। ফারহা, ওকে, আপনি পাশের রুমে ওয়েট করুন, 2 মিনিট, আমি হাতের কাজটা সেরে আসছি। অফিসার। ফারহা পাশের রুমে গিয়ে ওয়েট করতে থাকে। 5 মিনিট পর অফিসার ফারহার সামনের চেয়ারে বসে পড়ে। সো মিস ফারহা রহমান, বলুন কি বলবেন? অফিসার, আমি আপনার সাথে একটা ডিল করতে চাই, যদি আপনি চান তো, আর না হলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। ফারহা, আহা, আগে ডিলটা কি এটা তো আগে বলবেন, তারপর ভেবে দেখব। অফিসার, লকআপে থাকা 4 অপরাধীকে আমার হাতে ছেড়ে দিবেন, তার বিনিময়ে আপনার ব্রিফকেস আমি ভরিয়ে দিব। ফারহা, কিন্তু এটা আমি এখন কি করে করব? মিস ফারহা কোজ অলরেডি কেস ফাইল করা হয়ে গেছে, কাল কেসটা করতে উঠবে। অফিসার, না অফিসার, কাল কেসটা করতে উঠবে না, আপনি এদের জামিনের ব্যবস্থা করুন, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব কেসটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। ফারহা, মিস ফারহা, আপনি কি করতে চাইছেন আমি সত্যি বুঝতে পারছি না। অফিসার। অফিসারের কথা শুনে ফারহা বাঁকা হেসে বলে, খুব তাড়াতাড়ি জানতে পারবেন অফিসার, আর নিন চেক, আপনার পছন্দমতো অ্যামাউন্ট বসিয়ে নিবেন, তবে কাজটা আমার করা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। ফারহা, ওকে মিস, কাজটা হয়ে যাবে, তবে এই অপরাধীগুলোকে একা ছাড়ব? নো অফিসার, আমি নিজে এসে এদের আপ্যায়ন করে নিয়ে যাব, আপনি জাস্ট কাগজপত্রগুলো রেডি রাখবেন। ফারহা, ডান হয়ে যাবে অফিসার।
ফারহা থানা থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসে, আগুনের সাথে সবটা শেয়ার করে, পুরো প্ল্যানটা বানিয়ে ফেলে ফারহা। 3 দিন পর ফারহার বাবা বড় করে মিলাদ পোড়ায় ফারিহার আত্মার শান্তির জন্য। এই 3 দিন ধরে ফারহা রাতে ঘুমাতে পারে না, বারবার মেঘের কথা মনে আসতে থাকে। ফারহার যতবার মেঘের কথা মনে আসে ঠিক ততবার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে ফারহার বুকে। মেঘ চৌধুরী, তোমার জন্য আজ আমার ছোট বোনটাকে শেষ হয়ে যেতে হলো ওই জানোয়ারদের হাতের থাবায়। তৈরি থেকো তোমরা, আমি আসছি, খুব তাড়াতাড়ি আমি আসছি আমার বোনকে হত্যার প্রতিশোধ নিতে। কথাগুলো ফারহা একান্তে নিজের সাথে বলছিল, কিন্তু আগুন ফারহার পিছনে দাঁড়িয়ে সবটা শুনে নেয়। ফারহা আগুনের গলা পেয়ে ফারহা পিছনে ফিরে দেখে আগুন দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে ফারহার দিকে তাকিয়ে আছে। ফারহার বুঝতে আর বাকি নেই যে আগুন সবটা শুনে নিয়েছে। তারপর ও ফারহা স্থির হয়ে জিজ্ঞাসা করে, কিছু বলবি? ফারহা, আমাকে কি তোর সহযোদ্ধা হিসেবে নেওয়া যায় না? আগুন, তুই তো আমার সহযোদ্ধাই। আগুন, না ফারহা, তুই যদি আমাকে তোর সহযোদ্ধা ভাবতি তাহলে এত কিছু গোপন করতি না, অভিমানী কণ্ঠে বলল আগুন। ফারহা স্লান হেসে আগুনকে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বলে ফারহার কথা শুনে আগুনের চোয়াল শক্ত করে রাগে দেয়ালে ঘুষি মারে। ফারহা আগুনের হাত আটকে ফেলে। আর ইউ ম্যাড? আগুন হাতে কতটা লেগেছে দেখেছিস? এভাবে অন্য কারোর রাগ নিজের উপর দেখাবি? রাগটা পুষে রাখো, সময় মতো তা উপরে দিবে, যেমনটা আমি করছি। হাত ছাড় আমার, লাগেনি হাতে। এখন তুই বল, তোর আর মেঘের বিয়ে তো হয়ে গেল, এখন কি করবি? আগুন, বাকি প্ল্যানটা তোকে পরে বলবো, তার আগে মা বাবাকে এ শহর ছেড়ে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। আগুন, তাহলে বরং আঙ্কেল আন্টিকে ইউকে পাঠিয়ে দিই? তাহলে তো বেশ ভালোই হয়, মা বাবার পাসপোর্ট ভিসা সব আছে, কোনো প্রবলেম হবে না। পাঠিয়ে দে, তারপর শুরু করব আসল খেলা। আর ইউ ম্যাড? আগুন হাতে কতটা লেগেছে দেখেছিস? এভাবে অন্য কারোর রাগ নিজের উপর দেখাবি? রাগটা পুষে রাখো, সময় মতো তা উপরে দিবে, যেমনটা আমি করছি। হাত ছাড় আমার, লাগেনি হাতে। এখন তুই বল, তোর আর মেঘের বিয়ে তো হয়ে গেল, এখন কি করবি? আগুন, বাকি প্ল্যানটা তোকে পরে বলবো, তার আগে মা বাবাকে এ শহর ছেড়ে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। আগুন, তাহলে বরং আঙ্কেল আন্টিকে ইউকে পাঠিয়ে দিই? তাহলে তো বেশ ভালোই হয়, মা বাবার পাসপোর্ট ভিসা সব আছে, কোনো প্রবলেম হবে না। পাঠিয়ে দে, তারপর শুরু করব আসল খেলা। মিস্টার চৌধুরী, আপনি এখন কেমন ফিল করছেন? ডক্টর, ম্যাচ ব্যাটার ডক্টর, আমাকে হসপিটাল থেকে রিলিজ কবে দিবেন? মেঘ, মিস্টার চৌধুরী, আপনাকে আজ রিলিজ করে দেওয়া হবে, তবে আপনাকে কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। ইভেন কোনো টেনশন করবেন না যাতে মাথায় চাপ পড়ে। ডক্টর, ওকে ডক্টর, আমি খেয়াল রাখব। আপনি রিলিজের পেপারসটা রেডি রাখুন। মেঘ, ডক্টর মেঘের কথা মতো পেপারসটা রেডি করতে চলে যায়। এদিকে মেঘের ফোনের বের করে ফোনের ওয়ালপেপারে ফারহার হাস্য উজ্জ্বল ছবিটা দেখে মেঘ বলে, ডোন্ট ওয়ারি জানপাখি, আমি খুব তাড়াতাড়ি আসছি তোমার কাছে। এবার আর আমার থেকে পালাতে পারবে না, আমি সেই ব্যবস্থা করব। মেঘ, কিছুক্ষণ পর আরহান চৌধুরী কেবিনে প্রবেশ করতে মেঘ খানিকটা অবাক হয়, কারণ আরহান চৌধুরী নিজে সেধে এসেছে মেঘকে দেখতে। এটা মেঘের কিছুতেই হজম হচ্ছে না। মেঘ অবাক দৃষ্টিতে আরহান চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, ড্যাড তুমি এখানে? মেঘ, কেন? আমার ছেলে অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে আর আমি দেখতে আসব না? এতটা ও খারাপ মানুষ আমি না। আরহান চৌধুরী, আমি জানি না ড্যাড, তোমার কোনো স্বার্থের জন্য এখানে এসেছ, কিন্তু তুমি যদি ভেবে থাকো আমি ফারহাকে ভুলে যাব, ওকে ছেড়ে দিব, তাহলে ইউ আর রং। যেই মেঘ চৌধুরী বেঁচে থাকতে কখনো তার ভালোবাসাকে ছাড়বে না। কথাগুলো বলে দম নিল মেঘ, কিন্তু আরহান চৌধুরী মেঘের কথার কোনো আনসার না দিয়ে স্নানহে সে মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মেঘ, আমি জানি তুমি হয়তো আমার উপর রেগে আছো, কিন্তু আমি যা করেছি তা তোমার আর আমার সম্মান বাঁচাতে করেছি। আমি আশা করব তুমি আমাকে বুঝবে। কথাটা বলে আরহান চৌধুরী কেবিন থেকে বেরিয়ে যায়, কিন্তু মেঘ আরহান চৌধুরী কোনো কথাই বুঝতে পারল না। কি করেছে আরহান চৌধুরী?
ফারহা আঙ্কেল আন্টির টিকিট কনফার্ম করে দিয়েছি, তুই আঙ্কেল আন্টিকে প্যাকিং করে যেন রেডি থাকে, আগামীকাল বিকেল 5টায় ফ্লাইট। আগুন: দ্যাটস গ্রেট, বাট আগুন একটা প্রবলেম আছে। ফারহা: নো ফারহা, কোনো প্রবলেম নেই, তুই টেনশন করিস না। আগুনের সাথে কথা বলার সময় থানা থেকে অফিসারের ফোন আসে। ফারহা অফিসারের নাম্বার দেখে দ্রুত রিসিভ করে। হ্যালো অফিসার, বলুন। আপনার কথা মতো কাজটা হয়ে গেছে, এখন আপনি আসলে এদের আমি ছেড়ে দিব। অফিসার: গুড, বাট অফিসার ওদের কি আপনি জামিনের বিষয়ে কিছু বলেছেন? নো মিস ফারহা, আমি ওদের কিছুই জানাইনি, তবে আপনি বললে জানাতে পারি। না, এটা করবেন না, আপনি ওদের জানান যে আজ ওদের করতে তোলা হবে, রেডি থাকতে, তারপর আমি থানায় এসে আপনাকে বাকি কাজটা বুঝিয়ে দিব। ফারহা: ওকে, তাহলে রাখছি। কলটা ডিসকানেক্ট হতে আগুন ফারহাকে প্রশ্ন করে, ফারহা তুই যা করছিস ভেবে করছিস তো? তোর কি মনে আগুন আমি না ভেবে করছি? আমি সবটা ভেবে চিন্তে করছি, বাট তোর যদি আমার সাথে থেকে আমার সহযোদ্ধা হতে ভয় হয় তাহলে বলবো তুই চলে যেতে পারিস, আমি আমার বোনের খুনের প্রতিশোধ আমি একাই নিব, তোকে সাহায্য করতে হবে না। ফারহা: ওর জাস্ট সেট আপ ফারহা, তুই ভালো করেই জানিস আমি এক মুহূর্তের জন্য তোকে একা ছাড়ব না, তোকে জাস্ট সতর্ক করছি যাতে ইন ফিউচার তোকে আবার এই কাজের জন্য পস্তাতে না হয়। আগুন: লিসেন আগুন, তোকে এই সব নিয়ে ভাবতে হবে না, তোকে যে কেমিক্যাল আর মেডিসিন আনতে বলেছিলাম এনেছিস? ফারহা: এনেছি, বাট এই মেডিসিনটা পাওয়া খুব ট্যাফ হয়েছিল, বাট পেয়েছি, এই নে প্যাকেটগুলো। ফারহার হাতে দিয়ে। আগুন: 5 মিনিটের ভিতর রেডি হয়ে আয়, আমরা এখনই বের হব, নয়তো লেট হয়ে যাবে। ফারহা: আগুন ফারহার কথা মতো রেডি হতে চলে যায়। এদিকে ফারহাও রেডি হয়ে নেয়, ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শু, চোখে সানগ্লাস, চুলগুলো ছেড়ে দেওয়া। ফারহা রেডি হয়ে প্যাকেটগুলো সাথে নিয়ে গাড়িতে রাখে। আগুন রেডি হয়ে আসতে ফারহা ড্রাইভও করে থানার দিকে চলে যায়। আরে মিস ফারহা, আপনি এসে পড়েছেন, নিন, এখানে কিছু আপনার সিগনেচার লাগবে, বসে সিগনেচারগুলো করে ফেলুন। ফারহা সিগনেচার করে অফিসারকে বলে, অফিসার আপনি কালো কাপড় দিয়ে আসামিদের চোখ আর হাত বেঁধে দিন, তারপর আমি যা করার করছি। ফারহা: আপনি এদের সাথে কি করতে চাইছেন এটা আমি অ্যাজ এ পুলিশ অফিসার হয়ে খুব ভালোভাবেই বুঝতে পারছি। শয়তানি হাসি দিয়ে বলল অফিসার। আমি জানি অফিসার, আপনি খুব ইন্টেলিজেন্ট, তাই তো বিনা তর্কে আমার সাথে ডিলটা করলেন, এখন না হয় আর একটা ডিল করলেন, নিশ্চয় আপনার কোনো সমস্যা নেই। ফারহা: একদম না মিস, আপনি জাস্ট আমার ব্রিফকেসটা আগের মতো ভরিয়ে দিল চলবে। অফিসার: ডান হয়ে যাবে, তবে এখন আপনাকে যা বলছি আপনি তাই করুন। ফারহার নির্দেশ মতো পুলিশ অফিসার লোকগুলোর চোখ হাত কালো কাপড় দিয়ে বেঁধে দিল। আগুন প্রত্যেককে গাড়িতে বসিয়ে দিল। ফারহা লোকগুলোকে নিয়ে শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রাজকীয় পোড়া বাড়িতে নিয়ে সেখানে প্রত্যেককে দেয়ালের সাথে লোহার পেরেক দিয়ে হাত আটকে দেয়। প্রত্যেকে যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু কেউ শুনতে পারছে শুধু ফারহা আর আগুন। লোকগুলোর এক একটা চিৎকার যেন ওদের কানে মধুর বাণীর মতো পৌঁছাচ্ছে। ফারহা এবার একে একে সবার চোখের বাঁধন খুলে দেয়। লোকগুলো ফারহাকে দেখে ভয় চিৎকার করতে ভুলে গেল বিষয়টা। ফারহা বেশ আনন্দ পায়। হুট করে আগুনকে নিয়ে বেরিয়ে গেল ফারহা। ওয়াত, ফারহা ওখানে নেই মানে কি নিলয়? ভালো করে বাড়ির চারিদিক খুঁজে দেখো, নিশ্চয় ওই বাড়িতে থাকবে ওরা। মেঘ: নো বস, আমি খুব ভালো করেই জেনেছি, ইভেন প্রতিবেশীদের সাথে কথা বলেছি, ওরা জানায় 2 দিন আগে পুরো পরিবার কোথায় চলে গেছে তা কেউ বলতে পারে না, কাউকে কিছু জানায়নি। নিলয়: ওকে, চলে এসো, তবে কিছু লোকদের ওখানে বাড়িটা নজরে রাখতে বলো, কে আসে কে যায় সব খবর চাই আমার। গট ইট। মেঘ: ওকে, বসো। তুমি যেখানে যাও না কেন জানপাখি, আমি তোমাকে ঠিক খুঁজে বের করব, তারপর এমন ব্যবস্থা করব যে সারা জীবনে আমাকে ছেড়ে যাবার কথা কল্পনাতে ও আনবে না। মেঘ: তুমি কি বিজি মেঘ? আরহান চৌধুরী: নো ড্যাড, কিছু বলবে? হ্যাঁ, বলার ছিল, তুমি হসপিটাল থেকে ফিরে কাজ নিয়ে বিজি, তারপর ও বলছি কাল একটা বাড়িতে গেট টুগেদার পার্টি রাখছি আর তুমি সেই পার্টির মেইন অ্যাট্রাকশন, তাই বলছিলাম কি। আরহান চৌধুরী বলতে যেয়ে ও থেমে যায়, আসলে তিনি দেখতে চাইছেন মেঘ এখনও তার কথার অবাধ্য হয় কিনা। ড্যাড হেজিটেড না করে যা বলার আছে বলে ফেলো, আমার কাজ আছে। মেঘ:
মেঘ, আমি চাই এই পুরো পার্টিটার অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব তুমি নেও, তাহলে আমি একটু রিল্যাক্স হব। মেঘ আরহান চৌধুরীর কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে হেসে বলে উঠল, ওকে ড্যাড, তাই হবে, পার্টির অ্যারেঞ্জমেন্ট সব দায়িত্ব আমার। মেঘ: ওকে, তাহলে তুমি এখন তোমার কাজ করো, আমি আমার পিএকে বলছি বাকিদের ইমেইল করে ইনভিটেশন পাঠিয়ে দিতে। ওকে। মেঘ। আরহান চৌধুরী চলে যেতে নিলে আবার পিছনে ফিরে মেঘের দিকে তাকিয়ে হাসতে থাকে। কি বোকা তুমি মেঘ, তুমি হয়তো ভাবতেও পারোনি আমি এভাবে জিতে যাব, আমার ইগো, সম্মান, বংশ মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখতে পারবো। তুমি এ জীবনে জানতে পারবে না, তোমার জীবন থেকে তোমার ভালোবাসা হারানোর সব ক্রেডিট এই আরহান চৌধুরীর, আর সেই জিতের সেলিব্রেশন করতে পার্টির অ্যারেঞ্জমেন্ট আর তা তুমি করবে ভাবতেই এক অদ্ভুত পৈশাচিক আনন্দ পাচ্ছি। আরহান চৌধুরী রুম থেকে বেরিয়ে যেতে মেঘ হাসতে থাকে। কি ভেবেছ ড্যাড, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমি জানি আমার জানপাখি এভাবে উধাও হয়ে যাওয়ার পিছনে তোমার হাত আছে, নেভার মাইন্ড, কাল তুমি তোমার জবাব পেয়ে যাবে ড্যাড, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মেঘ। ফারহার সামনে আরহান চৌধুরীর পিয়ে এমজাদ মাথা নিচু করে বসে আছে। ফারহা অনেক কষ্টে নিজের রাগটা দমন করে রেখে এমজাদ প্রশ্ন করে, কেন খুন করেছিস আমার বোনকে? ফারহা: আমি কিছু করেনি, আমাকে আপনার ছবি দিয়ে বলে আপনাকে তুলে আনতে, তারপর মেরে ফেলতে, কিন্তু দুর্ভাগ্যে ক্রমে আপনাকে ভেবে আপনার যমজ বোনকে তুলে এনে বাকিটা বলার আগে ফারহা এমজাদের বুক বরাবর ধারালো ছুরি দিয়ে আঘাত করতে থাকে। আচমকা ফারহার আক্রমণে এমজাদ কিছু বুঝে ওঠার আগে মৃত্যুর কোলে ঢুলে পড়ে ফারহা এমজাদের বুক থেকে রক্ত মাখা ছুরিটা তুলে নিয়ে বাকি লোকগুলোর দিকে আগাতে থাকে। ফারহা ধারালো ছুরি দিয়ে নিজ হাতে ফারহা লোকগুলোর চোখ তুলে নিয়ে ছুরি নিয়ে লোকগুলোর বুক ফালা ফালা করে দিল। আগুন হাতে গ্লোভস পরে কেমিক্যাল রাখা বোতলটার ছিপি খুলে প্রাণহীন দেহগুলোর উপর ছড়িয়ে দিতে লাগলো। অ্যাসিডের মতো কেমিক্যালগুলো দেহগুলো পুড়িয়ে ফেলছে। ফারহার হঠাৎ যেন বমি পেতে থাকে, দৌড়ে বাইরে চলে যায় ফারহা। এভাবে ফারহাকে যেতে দেখে আগুন ও ফারহার পিছু পিছু যায়। কি হয়েছে ফারহা, এভাবে দৌড়ে চলে এলে কেন? আগুন: ফিল সিক আগুন, আমাকে এখনই বাড়ি যেতে হবে। ফারহা: ফারু, তোকে বলা হয়নি মেঘের কিছু লোক তোদের বাড়ির উপর নজর রাখছে, তবে ভাগ্য ভালো ছিল আগেই আন্টি আঙ্কেলকে আমার গোড়ার বাড়িতে রেখে এসেছি। আগুন: এখন যদি আমি বাড়িতে যাই মেঘ নিশ্চয় তা জানতে পারবে। ফারহা: তা তো অবশ্যই, তুই কি ওখানে যেতে চাইছিস? আগুন: ঠিক ধরেছিস, আমি এখন বাড়িতে যাব, কিন্তু তুই আমার সাথে যাবি না। তুই মা বাবাকে ইউকে পাঠিয়ে দিয়ে অন্য কোনো হোটেলে চেক ইন করবি, ভুলে ও হোটেল রয়েলে যাবি না। ফারহা: তা না হয় করলাম, কিন্তু তুই ঠিক কি করতে চাইছিস বলবি আমাকে? আগুন: আগুনের প্রশ্নের ওড়ে ফারহা শুধু রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে যেতে নিলে আগুন ফারহার হাত ধরে আটকে দেয়। ফারহা পিছনে ফিরে আগুনের দিকে বিরক্তি চোখে তাকাতে আগুন একটা ব্রেজলেট ফারহার হাতে পরিয়ে দিল, সাথে নিজেও সেম একটা ব্রেজলেট পরে নিল। অবাক হচ্ছিস তাই তো? শোন, তোকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না, তাই এ ব্যবস্থা। ব্রেজলেটের এই রেডস্টোনটা দেখছি, সেটার ভিতর ছোট একটি চিপ আছে, তুই যেখানে থাকিস না কেন এটার মাধ্যমে তোর লোকেশন খুঁজে পেতে কষ্ট হবে না। আর একটা কথা, পাশের এই কালো বড় স্টোন দেখছিস, যখন তুই কোনো বিপদে পড়বি তখন এটাতে দুবার চেপে ধরলে আমার হাতের ব্রেজলেটটা জ্বলে উঠবে, একবার ট্রাই করে দেখ। আগুনের কথা মতো ফারহা বড় স্টোনে দুবার চেপে ধরতে আগুনের হাতের ব্রেজলেট জ্বলে উঠল। এটা দেখে আগুন বেশ খুশি হল। ওয়াও আগুন, তুই সত্যি আমার বেস্ট ফ্রেন্ড, তোর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। ফারহা: এত সেন্টি হস না ফারু, নিজেকে কন্ট্রোল করতে ভীষণ কষ্ট হয়, তুই সাবধানে যা আর ফোনের টার্চে থাকবি। ওকে ডান। আগুনের কাছ থেকে বিদায় নিয়ে ফারহা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ফারহা গাড়ি নিয়ে শহরে ঢুকতে ফারহা খেয়াল করে দুটো গাড়ি ফারহাকে দূর থেকে ফলো করছে। ফারহা ব্যাক মিররে খেয়াল করে দেখল গাড়ি দুটো সেম মডেলের ব্র্যান্ডের কার। ফারহার বুঝতে বাকি নেই গাড়ি দু কার আর কে ফলো করছে ফারহাকে। ফারহা গাড়ি দুটোকে দেখে বেশ হাসি পাচ্ছে ওর, ও যা চাচ্ছে ঠিক তাই করছে। মেঘ বেশ কিছুক্ষণ পর ফারহা বাড়িতে ফিরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। 1 ঘন্টা ধরে লম্বা একটা শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মিররের সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে মিররে তাকিয়ে দেখে মেঘ বেডের উপর কাত হয়ে শুয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে।
ভেজা চুল চুবিয়ে টপ টপ করে পানি পড়ছে, সারা শরীরে পানির বিন্দু ছড়িয়ে আছে। এই মুহূর্তে ফারহা দেখে মনে হচ্ছে জল থেকে ভুল করে উঠে আসা কোনো জলপরি মেঘ হা করে দেখছে ফারহাকে। ফারহা এক মুহূর্ত দেরি না করে কাবার্ড খুলে কাপড় নিতে যাবে, কিন্তু খুলে দেখে কারবার্ড পুরো ফাঁকা, কোনো কাপড় নেই। ফারহার বুঝতে বাকি নেই কাজটা কার। মেঘ বেড থেকে উঠে পিছন থেকে ফারহার কোমর জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ ডুবিয়ে দিয়ে চুলের ঘ্রাণ নিতে থাকে। ফারহা চেষ্টা করে ও মেঘের হাত থেকে নিজেকে ছাড়াতে পারছে না, তাই মোড়ামুড়ি করতে লাগলো। মেঘ বেশ বিরক্ত হয়ে ফারহার কানের কাছে মুখ এনে আসতে আসতে বলে, আই ডোন্ট লাইক ডিস্টার্বেন্স ইন ওভিং ইউ জান পাখি। কথাটা কানে যেতেই ফারহার পুরো শরীর কেঁপে উঠল। ওখানে ফারহা ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল। মেঘ ফারহার এমন অবস্থা দেখে মুচকি হেসে একটা শপিং ব্যাগ ফারহার হাতে দিয়ে বলে, 10 মিনিট টাইম দিলাম জান পাখি, এই 10 মিনিটের ভিতর যদি তুমি রেডি না হও তাহলে আমি নিজ হাতে তোমাকে রেডি করিয়ে দিব। ফারহা মেঘের কথা শুনে ছুটে ওয়াশরুমে দিকে চলে যেতেই মেঘের ফোনটা বেজে উঠল। মেঘ ফোনটা বের করে দেখে আরহান চৌধুরীর কল। মেঘ কলটা রিসিভ না করে কেটে দিয়ে ফোনটা অফ করে দিল। জাস্ট আর কিছুক্ষণ ড্যাড, আমি আসছি, তোমার জন্য বিগ সারপ্রাইজ নিয়ে তৈরি থেকো। এদিকে ফারহা ওয়াশরুমে ঢুকে মেঘের দেওয়া পোশাকটা পরে নেয়। ডার্ক রেড আর ব্ল্যাক কালারের কম্বিনেশনের লেহেঙ্গাটা পরে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। মেঘের সামনে দাঁড়ায় ফারহা। দরজা খোলার আওয়াজ পেয়ে মেঘ পিছনে তাকিয়ে ফারহাকে দেখে জাস্ট স্পিচলেস হয়ে গেল। লাল কালো কম্বিনেশনের লেহেঙ্গাটা ফারহাকে এতটা মানাবে মেঘের ধারণা ছিল না। মেঘ ফারহার হাত ধরে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে চেপে ধরে। ফারহা এমন ভাব করে যেন মেঘ যেন একটা বাঘ আর ও হরিণ। মেঘ ফারহার ভয়ার্থ মুখ দেখে আরও শক্ত করে চেপে ধরে। ফারহার দম নিতে কষ্ট হচ্ছে, তারপর ও মেঘকে কিছু বলছে না। কি হলো জান পাখি, আজ আমাকে বাজ দিয়ে হিট করবে না? পালিয়ে যেতে চাইবে না? মেঘ। মেঘের কথা শুনে ফারহা অসহায় দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ ফারহার তাকানো দেখে বলে উঠল, ভেবো না আমি তোমার আঘাত তোমাকে ফিরিয়ে দিব। তোমার আঘাতকে ও আমি ভালোবাসি। তুমি যা করেছ তা আমি সে মুহূর্তে ভুলে গেছি। কারণ কি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জান। কিন্তু নেক্সট টাইম তুমি আর আমার থেকে পালাতে পারবে না জান পাখি। তুমি আজ এই মুহূর্ত থেকে আমার ভালোবাসার সোনার খাঁচায় বন্দী হয়ে যাবে। মেঘ। মেঘ, তুমি ভাবছ তুমি আমাকে বন্দি করেছ? হাকি বোকা তুমি, আমি সেধে তোমার হাতে ধরা দিয়েছি, সেটা তোমার ওই ছোট মাথায় ঢুকবে না। আর না ঢুকাই ভালো। তুমি এটাও জানো না চৌধুরী ম্যানশনে ঢুকার ওয়াইল্ড কার্ড তুমি। তোমার মাধ্যমে তোমাদের আমি শেষ করব। কথাগুলো ফারহা মনে মনে ভাবতে লাগলো আর মিটিমিটি হাসছে। মেঘের চোখে ফারহার এই রহস্যময়ী হাসি চোখে পড়ল না। মেঘ ফারহাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ফারহার ভেজা চুলগুলো শুকিয়ে ফারহা নতুন বউয়ের মতো সাজাতে লাগলো। ফারহা বেশ অবাক হয় মেঘের কাণ্ড দেখে, কারণ মেঘ পুরো প্রফেশনদের মতো ফারহাকে সাজিয়ে দিল। লাল কালো লেহেঙ্গার সাথে মেঘের দেওয়া নিউ লুকটা জাস্ট অসাধারণ লাগছে। ফারহা মিররে নিজেকে দেখে চিনতে পারছে না। মেঘ ফারহার সাজটা কমপ্লিট করে মিররে ফারহাকে মোহনীয় দৃষ্টিতে দেখতে লাগলো। ফারহা বেশ কিছুক্ষণ পর মেঘের দিকে তাকাতে লজ্জায় লাল হয়ে যায়। মেঘ আবারও ফারহার লজ্জা মাখা মুখ দেখে বাম পাশে বুকে হাত দিয়ে বেডে শুয়ে পড়ে। ফারহা মেঘের কাণ্ড দেখে হাসি পাচ্ছে না, বরং রাগ যেন দ্বিগুণ গতিতে বাড়তে লাগলো। মুখে তা প্রকাশ না করে জগে থাকা পুরোটা পানি মেঘের মুখে ঢেলে দিল। আচমকা এমন ঘটনায় মেঘ তাজ্জব বনে যায়। বেড থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়। ততক্ষণে ফারহা যাবতীয় সিগারেট কাজটা সেরে ফেলে মেঘ বের হয়ে ফারহাকে আরকোলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে বসিয়ে দিয়ে সিটবেল্ট লাগিয়ে দেয়। হ্যালো মিস্টার মারুফ, হাউ আর ইউ? আরহান চৌধুরী। আই অ্যাম ফাইন মিস্টার চৌধুরী, বাট মেঘকে দেখছি না। যারা মেঘকে দেখার জন্য অস্থির হয়ে আছে মিস্টার মারুফ। আসলে মেঘ একটা জরুরি কাজে বাইরে গেছে, এক্ষুনি এসে পড়বে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। যারা মামুনিকে একটু বুঝিয়ে বলুন। আরহান চৌধুরী। আরে মিস্টার চৌধুরী, কিছু মনে করব কেন? আমরা আত্মীয় হতে চলেছি, তাই আপনার সুযোগ সুবিধা তো আমাকে দেখতে হবে মিস্টার মারুফ। ওকে মিস্টার মারুফ, চলুন ওই দিকটায়, আপনার জন্য স্পেশাল ওয়াইনের অ্যারেঞ্জমেন্ট করেছে। মেঘ দেখবেন না? আরহান চৌধুরী। ও শিওর, প্লিজ।
আরহান চৌধুরী মিস্টার মারুফকে নিয়ে ওয়াইন খেতে লাগলো। সব গেস্ট এসে পড়ায় যারা মারুফ খানের মেয়ে মেঘকে দেখার জন্য অস্থির হয়ে পড়ল তা দেখে আরহান চৌধুরী বারবার মেঘকে ফোন করার ট্রাই করছে, কিন্তু প্রতিবারের এবারে নট রিচেবল বলে কলটা কেটে গেল। রাগে আরহান চৌধুরী থরথর করে কাঁপতে লাগলো। উনি যে আজ বিশেষ এক প্ল্যান করেছে মেঘের জন্য, মেঘ না আসলে তা মাঠে মারা যাবে এটা ভাবতেই আরহান চৌধুরী বেশ কয়েক গ্লাস ওয়াইন খেয়ে শেষ করে ফেলল। ঠিক সে মুহূর্তে বাড়ির সব আলো অফ হয়ে গেল। সব গেস্টরা হইচই শুরু করে দিল। আরহান চৌধুরী সার্ভেন্টকে ফিউজ দেখার জন্য বলে সার্ভেন্ট আরহান চৌধুরীর কথা মতো বাড়ির পিছনে চলে গেল। ঠিক সেই সময় মেঘের উপর নীল আলো জ্বলে উঠল। আরহান চৌধুরী, মারুফ খান সাথে সব গেস্টরা অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। আরহান চৌধুরী মেঘকে দেখে বেশ খুশি হয়ে মেঘের কাছে যেতেই অন্য আর একটা নীল আলো জ্বলে উঠল। আরহান চৌধুরী বেশ অবাক হয় এটা দেখে। নীল আলোয় দাঁড়িয়ে ঘোমটা দেওয়া একটা মেয়ে দাঁড়িয়ে। আরহান চৌধুরী মেঘের কাছে এসে দাঁড়ায়। হোয়াট ইজ দিস মেঘ? হু ইস গার্ল? আর এখানে কেন এরকম ব্রাইডাল গার্ল সেজে? ওর ড্যাড একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললে তুমি, আর যখন এত প্রশ্ন করে ফেলেছ তাহলে তুমি ঘোমটা সরিয়ে দেখে নেও হু ইজ গার্ল। মেঘ। আরহান চৌধুরী মেঘের কথা শুনে সত্যি বেশ বিরক্ত হয়ে মেয়েটির কাছে যায় ঘোমটা সরাতে। কে এই মেয়ে? দেখে মনে হচ্ছে বিয়ের কনে, মুখটা তো আমাকে দেখতেই হবে। শুধু যে আরহান চৌধুরী কনের মুখ দেখার জন্য অস্থির হয়ে আছে তা কিন্তু নয়, পার্টিতে আসা প্রত্যেকে বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে দেখার জন্য ঘোমটার নিচে ঢাকা মুখটা দেখার জন্য। আরহান চৌধুরী ধৈর্য ধরতে না পেরে হুট করে ঘোমটা সরিয়ে ফেলল, আর সাথে সাথে বাড়ির সব লাইট একসাথে জ্বলে উঠল। আরহান চৌধুরী ঘোমটার নিচে মুখটা দেখে ভয় ছিটকে দূরে সরে গেল। মেঘ দেখছে আরহান চৌধুরী রীতিমতো ভয় কাঁপছে, এসি চলছে, তারপর ও কপাল বেয়ে ঘাম ঝরছে। আরহান চৌধুরী নিজের চোখে বিশ্বাস করতে পারছে না কোনো মৃত ব্যক্তি জীবন্ত তার সামনে দাঁড়িয়ে আছে। এদিকে ফারহা ধীর পায়ে এগিয়ে গেল আরহান চৌধুরীর দিকে। আরহান চৌধুরী নিজের আর ধরে রাখতে না পেরে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। আরহান চৌধুরীকে এভাবে জ্ঞান হারাতে দেখে ফারহা মুচকি হেসে বলতে লাগলো, সবে তো শুরু মিস্টার আরহান চৌধুরী, এখনই জ্ঞান হারালে চলবে? আগুন নিয়ে খেলতে চেয়েছেন না, এখন প্রতিশোধের জ্বলন্ত আগুন এসেছে চৌধুরী ম্যানশনে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে। আরহান চৌধুরী এভাবে অজ্ঞান হয়ে যাওয়ায় মেঘ বেশ ঘাবড়ে যায়। মেঘ ভাবতে পারেনি ফারহাকে দেখে ড্যাড এমন রিয়াকশন দিবে যে অজ্ঞান হয়ে যাবে। আরহান চৌধুরীকে ধরে বেডরুমে নিয়ে যাওয়া হলো। পার্টিতে ইনভাইটেড এক ডক্টর থাকায় মেঘকে আলাদা করে ডক্টরকে ফোন করতে হয়নি, তিনি নিজে থেকে এগিয়ে এসে আরহান চৌধুরীর ট্রিটমেন্ট করছে। মেঘ হঠাৎ করে ফারহার হাত চেপে ধরে নিচে পার্টিতে নিয়ে যায়, গেস্টদের উদ্দেশ্য করে বলে উঠল, লেডিস এন্ড জেন্টেলম্যান, আপনাদের হয়তো মনে হচ্ছে আমার পাশে গরজিয়াস বিউটিফুল ব্রাইডাল সেজে দাঁড়িয়ে মেয়েটি কে আর কেনই বা আমার সাথে। সো তাহলে বলবো বি পেশেন্স বিকজ সবুরে মেওয়া ফলে, জানেন তো নাকি? হা হা হা, আপনাদের আর কিউরিসিটি বাড়াতে হবে না, আমি আপনাদের সাথে পরিচয়টা করিয়ে দিই তাহলে, কি বলেন? মেঘের কথায় সায় দিয়ে গেস্টরা এস বলে চেঁচিয়ে উঠল। মেঘ ফারহার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে সবার সামনে ফারহার কোমর জড়িয়ে ধরে বলে, গাইস, সি ইজ মিসেস ফারহা চৌধুরী, এই চৌধুরী ম্যানশনের চৌধুরানী, মাই ওয়াইফ, এবং চৌধুরী গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজের 51% শেয়ারের মালিক। মেঘের কথাটা শোনা মাত্র সবাই খুশি হওয়ার সাথে সাথে অবাক ও হলো। সবাই ফারহার দিকে তাকিয়ে তার রূপের প্রশংসা করতে লাগলো, আর করবেই না কেন, ফারহার এমনিতে দুধে আলতা গায়ের রং, তার উপর ফারহার চোখের দিকে যে একবার তাকাবে সে নিশ্চিত সে হাজারবার ওর চোখের দিকে তাকিয়ে নিজেকে হারাতে চাইবে। বিশেষ করে ফারহার ঠোঁটের নিচে কালো তিল, যেটা সবাইকে আকর্ষণ করে। পার্টিতে থাকা লোকগুলো হা করে ফারহার দিকে তাকিয়ে আছে। গেস্টরা একে একে সবাই ফারহার সাথে কথা বলতে এগিয়ে আসলে বাদ সাজে মেঘ গেস্টদের উদ্দেশ্য করে বলে, লেডিস এন্ড জেন্টেলম্যান, আরহান চৌধুরী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় পার্টিটা এখানে শেষ করতে হচ্ছে, তবে আপনারা প্লিজ ডিনারটা করে যাবেন। তবে আর একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই যে আগামী 3 তারিখ আপনারা সবাই ইনভাইটেড, আমাদের বিয়ে উপলক্ষে একটা পার্টি দেওয়া হবে, আপনারা অবশ্যই আসবেন। মেঘ। মেঘের কথা শুনে সবাই প্রথমে মন খারাপ করলেও পরে বেশ খুশি হয়। এদিকে ফারহা পুরোটা সময় চুপ থেকে মেঘের কথাগুলো শুনে গেছে, তবে মেঘের কোম্পানির 51% শেয়ারের মালিক বলাটা শুনে ফারহা কিছুটা তন্দ্রা খেয়ে যায়, চোখে মুখে আলাদা খুশির রেখা ভেসে ওঠে।
ওয়াও মেঘ, তুমি তো আমার অর্ধেক কাজ এগিয়ে দিল। এবার দেখো তোমাদের এই চৌধুরী ম্যানশনকে আমি কি করে রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দিয়ে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মেঘ, উপরে চলো, তোমার ড্যাড কেমন আছে জানতে হবে তো নাকি? ফারহা: বাহাম ইমপ্রেস আসতে না আসতে বাড়ির মেম্বারদের প্রতি এত কেয়ার। মেঘ ফারহাকে হুট করে কোলে তুলে নিল, তারপর সোজা আরহান চৌধুরীর রুমের সামনে নামিয়ে দিল। ফারহা মেঘের সাথে তর্কে না জড়িয়ে চুপ করে ছিল, জানে মেঘ ওর কোনো কথা শুনবে না। ফারহা ধীর পায়ে আরহান চৌধুরীর রুমে ঢুকে দেখে আরহান চৌধুরী জ্ঞান ফিরছে। ফারহা আর একটু মজা নেওয়ার জন্য আরহান চৌধুরীর পাশে বসে পড়ল। আরহান চৌধুরী চোখ মেলে ফারহাকে দেখে চমকে ওঠে। তিনি ভেবেছিলেন তখন হয়তো চোখের ভুল ছিল, কিন্তু এখন ফারহাকে দেখে ভালো করেই বুঝতে পারছে এটা মোটেও মনের ভুল না, এটাই বাস্তব। আরহান চৌধুরীকে এভাবে ফারহার দিকে তাকিয়ে থাকতে দেখে ফারহা এক রহস্যময় হাসি দিয়ে আরহান চৌধুরীর পায়ে সালাম করে বলে, শ্বশুর আব্বা, আপনি এখন কেমন আছেন? ফারহার কথা শোনা মাত্র মেঘ ডক্টর আরহান চৌধুরী পুরাই টাস্কি খেয়ে যায়। আরহান চৌধুরী রীতিমতো শোয়া থেকে উঠে বসে, জান পাখি কি বললে ড্যাডকে? অবাক হয়ে জানতে চাইল মেঘ। ওহ মেঘ, ইউ নো না, তোমার ড্যাড আমার শ্বশুর হয়। শুধু শ্বশুর বললে কেমন লাগে না, তাই তো শ্বশুরের সাথে অ্যাডাস্ট করে আব্বা লাগালাম। ফারহার কথা শেষ হতেই আরহান চৌধুরী তেতে ওঠে বলে, মেঘ, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। ওকে ড্যাড। মেঘ ফারহাকে নিয়ে বেরিয়ে আসে রুম থেকে, তারপর ডক্টর রুম থেকে বেরিয়ে আসে। সবাই বেরিয়ে যেতেই আরহান চৌধুরী ফোন বের করে এমজাদকে লাগাতার কল করে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কল রিসিভ না হতে আরহান চৌধুরী বেশ রেগে যায়। তারপর ও বারবার কল করতে থাকে। যাকে ফোন করছেন সে এখন ফোন রিসিভ করার মতো পজিশনে নেই। শ্বশুর আব্বা। কথাটা শোনা মাত্র ভয় পেয়ে আরহান চৌধুরীর হাত থেকে ফোনটা পড়ে যায়। ফারহা ফোনটা নিচ থেকে তুলে নিয়ে আরহান চৌধুরীর হাতে দিয়ে বলে, কি ভাবছেন আমি এখনো বেঁচে আছি কি করে? আমার তো এখানে থাকার কথা নয়, আমার তো দূরের জঙ্গলের মাটির নিচে চাপা পড়ে থাকার কথা ছিল, তাই না শ্বশুর আব্বা? ফারহা: কে তুমি? এত কিছু জানো কি করে? ভয় তুতলাতে থাকল আরহান চৌধুরী। তা দেখে ফারহা জোরে জোরে হাসতে লাগল। হা, কি ব্যাপার? দ্য গ্রেট আরহান চৌধুরী ভয় পেয়ে গেল। ওয়াও, ইটস অ্যা বেস্ট মোমেন্ট ফর মি, ইউ নো ফাদার ইন লো বলে আমার হাসতে লাগলো ফারহা। আরহান চৌধুরীর ফারহার এই বিকট হাসিটা বেশ বিরক্ত লাগছে। তারপর ও আবার এমজাদকে ফোন লাগাতে থাকলো। মিস্টার চৌধুরী, ফারহা হুট করে আরহান চৌধুরীর হাত থেকে ফোনটা নিয়ে নিজের ফোন থেকে একটা ভিডিও ওই ফোনে সেন্ড করে আরহান চৌধুরীর হাতে দেয়। নাও সি দিস ভিডিও মিস্টার আরহান চৌধুরী কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় ফারহা। রুমে এসে দেখে মেঘ এখনও ওয়াশরুম থেকে বের হয়নি। আরহান চৌধুরী যখন সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে মেঘ তখন ফারহাকে নিয়ে রুমে চলে আসে। জান পাখি, খুব রাত লাগছে, আমি ফ্রেশ হয়ে আসছি, ততক্ষণ তুমি আমাদের রুমটা ভালো করে দেখো। যদি তোমার মনে হয় কিছু চেঞ্জ করার তাহলে আমাকে বলো, চেঞ্জ করিয়ে দিব বলে মেঘ ওয়াশরুমে চলে যায়। আর সে সময় ফারহা আরহান চৌধুরীর রুমে চলে যায়। ভিডিওটা দেখে আরহান চৌধুরী দুপ করে বেডের উপর বসে পড়ে। আরহান চৌধুরী ভাবতে পারেনি তার লোকদের এমন অবস্থা হবে, এত নৃশংসভাবে খুন করবে ওদের। আরহান চৌধুরী প্রচণ্ড ভয় পেয়ে যায়। তিনি ধরে নিয়েছেন যাকে মেরে ফেলেছে ভেবে এত খুশি হয়ে পার্টি দিয়েছিল সে মরেনি, বেঁচে আছে আর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। মাই গড, এখন আমি কি করব? এই মেয়ে তো আমাকে ছাড়বে না, আমার সব শেষ করে দেওয়ার জন্য ফিরে এসেছে। মেঘ যদি কখনো জানতে পারে আমি ওর ভালোবাসাকে মেরে ফেলতে চেয়েছিলাম তাহলে ও আমাকে ছাড়বে না, বাবা বলে আমাকে ক্ষমা করবে না। মেঘ আরহান চৌধুরী ভাবতে থাকে কি করে ফারহার হাত থেকে বাঁচা যায়, অন্যদিকে ফারহা ওর নতুন প্ল্যানটা কি করে এক্সিকিউট দেওয়া যায় সেই প্ল্যান করছে। জান পাখি, এখানে দাঁড়িয়ে কি ভাবছ তুমি? নিশ্চয় আমার কথা। পিছন থেকে ফারহাকে জড়িয়ে ধরে কাঁধে কিস করে বলল মেঘ কথায় কথায় ফারহাকে এভাবে জড়িয়ে ধরে, তাতে ফারহা বেশ বিরক্ত হয় কিন্তু তা মুখে প্রকাশ করে না। মেঘ ছাড়ো প্লিজ, আমি ফ্রেশ হব, আর কতক্ষণ এই ভারী পোশাক পরে থাকবো আমি? ফারহা তাই তো, আচ্ছা তুমি চেঞ্জ করে আসো। মেঘ চেঞ্জ তো করব, তবে চেঞ্জ করে কি পরব? মুখটা কাচুমাচু করে বলল ফারহা।
ফারহার মুখ দেখে মেঘের বেশ হাসি পাচ্ছে। মেঘ ফারহার কানের কাছে মুখটা এনে বলে, জান পাখি মুখটা এমন করে রেখো না প্লিজ, আমার ইচ্ছে করছে এখনই কামড়ে খেয়ে ফেলি তোমার গাল দুটো। মেঘের কথা শোনা মাত্রই ফারহা ওর গাল দুটো হাত দিয়ে ঢেকে ফেলে। তা দেখে মেঘ হো হো করে হাসতে থাকে। ফারহা বেশ রেগে মেঘকে বলে, কি হলো, আমি কি চেঞ্জ করব না এভাবে দাঁড়িয়ে থাকব? রেগে বলল ফারহা। না তা কেন, ওই যে কাবার্ডটা দেখছো ওটার ডান পাশে ড্রায়ারটা খোলো। মেঘ ফারহা বিরক্ত নিয়ে কাবার্ডের কাছে গিয়ে ডান পাশের কারবারটা খুলতে ফারহা অবাক হয়ে যায়, কারণ ডান পাশের পুরোটা জুড়ে ফারহার বিভিন্ন রকম ড্রেস, শাড়ি থেকে শুরু করে মডার্ন ড্রেস পর্যন্ত। ফারহা সাধারণত মডার্ন ড্রেস পরে না আর শাড়ি পরতেও পারে না, তাই সাদা সেলোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফারু তুই ঠিক আছিস তো? আমাকে কেন জানালি না তোর এই প্ল্যানটার বিষয়ে? আগুন লিসেন আগুন, আমি এত কথা এখন তোকে বলতে পারবো না। আমি যা বলছি তা তুই মন দিয়ে শোন। ফারহা ওকে বল। শোন তাহলে ফারহা, ওকে ডান হয়ে যাবে আর তোকে যা বলেছিলাম মনে আছে তো? কোনো প্রবলেম হলে বেজলেটের বাটনটা চেপে ধরবি। আগুন আমার সবটা মনে আছে, তোকে যা যা বললাম তুই সেগুলো কর। আমি এখন রাখছি, ওয়াশরুমে অনেকক্ষণ ধরে আছি আর বেশিক্ষণ থাকলে মেঘ সন্দেহ করবে। ওকে রাখছি, আর নিজের দিকে খেয়াল রাখবি। কল ডিসকানেক্ট করে ফারহা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মেঘ কেমন একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ফারহা তেমনভাবে গুরুত্ব না দিয়ে মেঘকে পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ হঠাৎ করে ফারহাকে দেয়ালের সাথে দুহাত চেপে ধরে ফারহার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নেয়। 10 মিনিট পর ছেড়ে দিতেই ফারহা মেঘ দুজনে হাঁপাতে থাকে। কি করতেন আপনি? আমাকে মেরে ফেলতে চান নাকি? আর একটু হলে দম বন্ধ হয়ে আমি মরে যেতাম। ফারহা সেটা কখনো হবার নয় জান পাখি, আমার অনুমতি ব্যতীত তুমি মরতেও পারবে না। সে অনুমতি তোমার নেই। এতদিন যতটা কষ্ট পেয়েছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তার 100 গুণ কষ্ট ভালোবাসায় রূপান্তর করে তোমাকে দিব। তবে আজ থেকে নয়, কাল থেকে শুরু হবে আমার ভালোবাসার অত্যাচার। মেঘ ফারহাকে ছেড়ে দিয়ে বলে, চলো জান পাখি। কোথায় যাব? ফারহা জ্যোৎস্না বিলাস করতে মেঘ ফারহাকে আড়কলে নিয়ে ছাদে চলে গেল। ফারহা ছাদটা দেখো, পুরো অবাক, এত সুন্দর ছাদটা যে দেখবে তার যদি মন খারাপ থাকে তাহলে ছাদে এলে 100% তার মন ভালো হয়ে যাবে। বিশাল ছাদটা, চারকোনো নানা রকমের ফুলগাছ, বিশেষ করে লাল গোলাপের। অন্য সাইডে দোলনা। মেঘ ফারহাকে দোলনায় বসিয়ে দিয়ে ফোন করে কাকে কি যেন নিয়ে আসতে বলে ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর এক সার্ভেন্ট এসে নানা রকমের খাবার দিয়ে যায়। ফারহা দোলনা থেকে ওঠে, কার্নিশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রাণ ভরে খোলা হওয়ায় নিঃশ্বাস নিতে থাকে। হঠাৎ করে ফারহার মনটা হু হু করে কেঁদে ওঠে। ফারিহার কথা ভেবে মেয়েটা শুধুমাত্র ওর জন্য মরতে হয়েছে। আজ যদি ওরা একই রকম দেখতে না হতো তাহলে হয়তো এভাবে ওকে মরতে হতো না। বোন, আজ যদি তুই আমার পাশে থাকতি তাহলে হয়তো এখনই বলতি, আপু এত সুন্দর পরিবেশ, তুই একটা গান ধর না, ভীষণ শুনতে ইচ্ছে করছে। কথাগুলো ভাবতেই ফারহার গাল বেয়ে নোনা পানি পড়তে লাগল। ফারহা আনমনেই গান ধরল। মেলেছ চোখ উড়েছে ধুলো, দূরের পালক তোমাকে ছুল, তবু রাজি আমি রাজি, চাপা ঠোঁটে কথা ফোটে শোন, আমাকে রাখো চোখের কিনারে, গোপন মিনারে, हो जो वादा किया हो निभाना पड़ेगा, रोके जमाना जाहे रोके खोदाई तुमको आनाई पड़ेगा। हुमम घुम भेंगे किछु मेघला दिन होक, ओरनार पाशे सेफ्टी पिन होक, बिकेलेर नाम एपचिन होक, खेयाली छादे कफी कापे एका ठोट छोयानो दिन, चुपी चुपी केदे रोद पोहानोर दिन, भालो हय छादे संगे आनो दिन, যে কোনো রাতে জানি দেখা হবে ঠোঁটের ভিতরে ঘুমের ভিতরে। हो जो वादा किया गो निभाना पारेगा, रोके জামানা जाहेই रोके খোদাই তুমকো আনাই পারেগা। গানটা গাওয়ার সময় বারবার ফারহার দুচোখ ভরে যায়। আকাশের দিকে তাকিয়ে থেকে চোখ মুছে পেছনে তাকিয়ে দেখে মেঘ পুরো হাঁ করে ফারহার দিকে তাকিয়ে আছে। তখনই ফারহার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। ফারহা মেঘকে এক ধাক্কা মারল, ব্যালেন্স না রাখতে পেরে সাথে সাথে মেঘ নিচে পড়ে গেল। আর এদিকে ফারহা পেট চেপে ধরে হাসতে লাগল। এদিকে ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে আরহান চৌধুরী।
না ফারহা, আমি জানি না তুমি কি করে বেঁচে আছো, কিন্তু এইবার আর বাঁচতে পারবে না। এমন এক প্ল্যান তৈরি করেছি যে সাপ ও মরবে আর লাঠিও ভাঙবে না। আরহান চৌধুরী এক পৌশাচিক হাসি দিয়ে নিচে নেমে গেল। এদিকে ফারহা আরহান চৌধুরীর মুখে হাসি দেখে কিছু একটা ঘটকা লাগে। আরহান চৌধুরী বদলাবে না আমি জানি, আর তাই আজ আপনার সাথে যা হবে তার সম্পূর্ণ দায়ভার আপনার। ফারহা মুচকি হেসে মেঘের দিকে হাত বাড়িয়ে দেয়। মেঘ ফারহার হাত ধরে না উঠে এক টানে মেঘের বুকের উপর ফেলে। আচমকা ফারহা মেঘের বুকের উপর পড়ে, মেঘের ঠোঁটে উপর ফারহার ঠোঁট পড়ে। আহা মার্জাবা ইসস, এমনভাবে যদি সময়টা থমকে যেত। মেঘ ফারহার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। এদিকে ফারহার ভীষণ রাগ লাগছে। ফারহার জায়গায় অন্য কেউ হলে হয়তো লজ্জায় লাল হয়ে যেত, এখানে ফারহা ঠিক চোখ মুখ লাল হয়ে গেছে। তবে লজ্জায় না, রাগে ফারহা মেঘের উপর থেকে হুট করে উঠে দৌড়ে নিচে রুমে চলে যায়। এদিকে মেঘ ফারহার এমন আচরণ দেখে অবাক হয়ে যায়। মেঘও দৌড়ে ফারহার পিছু পিছু চলে যায়। স্যার, আর কত ড্রিঙ্ক করবেন? সারবেন্ট। তাহলে কি করব রফিক, এখন তো এই মদ আমার সঙ্গী। আগুন। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো? রফিক। মম। স্যার, আপনি ফারহা ম্যামকে এত ভালোবাসেন, তাহলে ওনাকে যেতে কেন দিলেন? আপনি চাইলে ওনাকে বিয়ে করে নিজের সাথে রাখতে পারতেন। রফিক। সার্ভেন্টের কথা শুনে আগুন গ্লাসটা শেষ করে সার্ভেন্টের দিকে তাকিয়ে বলল, কাকে নিজের কাছে আনতে বলছিস রফিক? কাকে? ফারহা বিবাহিত আইনত মেঘ চৌধুরীর লিগাল ওয়াইফ। ফারহা, এত সহজে ওকে আমার করতে পারবো না। রফিকের জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। আগুন। স্যার, তবে কি আপনি চিরকাল একাই থাকবেন? রফিক। রফিকের কথা শুনে আগুন বাঁকা হেসে গ্লাস রেখে পুরো মদের বোতলটা নিয়ে মদ খাওয়া শুরু করল। রফিক আগুনের এই বাঁকা হাসি দেখে বুঝে গেল আগুন সহজে ফারহাকে ছাড়বে না, নিজের করেই ছাড়বে। পৃথিবী এদিক ওদিক হয়ে গেলে ও রফিক আর কথা না বাড়িয়ে ফারহার বাবা মায়ের জন্য রাতের খাবার বানাতে চলে গেল। জানপাখি, এভাবে চলে এলে কেন? মেঘ। মেঘ, আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপারসটা কোথায়? ফারহা। ওটা আমার কাছে কেন? মেঘ। মেঘের কথা শুনে ফারহা কিছুক্ষণ চুপ করে থাকল। মেঘও আর ঘাটাল না। আজ পার্টি স্পয়েল হয়ে যাওয়ার সাথে ফারহার এমন এন্ট্রি হওয়াতে আরহান চৌধুরী খুব আপসেট হয়ে আছে। ঠিক এই সময় মিহুকে ভীষণ মিস করছে আরহান চৌধুরী, কারণ একমাত্র এই মেয়ের কাছে তিনি মনের কথা সব শেয়ার করতে পারে। কিন্তু দুর্ভাগ্যে ক্রমে বিজনেসের কাজে মিহুকে সকালে দিল্লি যেতে হয়, সেজন্য আজ আরহান চৌধুরী দম মেরে আছে। তবে ছাদে ফারহার হাসি মুখটা দেখে আরহান চৌধুরীর সহ্য হল না। তিনি হুট করে তার লোকদের ফোন করে, হ্যালো, তোদের একটা কাজ করতে হবে। আরহান চৌধুরী। ইয়েস বসো, বলুন কি করতে হবে আমাকে? একটা ছবি সেন্ড করছি। এই মেয়েটার বাবা মা ভাই বোন যারাই থাকুক না কেন তাদের সবাইকে তুলে আনতে হবে। আরহান চৌধুরী। ওকে বসো, আপনার কাজ হয়ে যাবে, কাল আপনি খবর পেয়ে যাবেন। আরহান চৌধুরী কল ডিসকানেক্ট করতেই সাথে সাথে ফোনটা বেজে ওঠে। আরহান চৌধুরী ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মিস্টার মারুফ চিৎকার করে আরহান চৌধুরীকে ধমকাতে লাগল, মিস্টার চৌধুরী, আপনার কাছ থেকে এটা আমি আশা করিনি। আপনার ছেলের জন্য, আমার একমাত্র মেয়ে যারা সুইসাইড অ্যাটেম্প করেছে। দেখুন মিস্টার মারুফ, মেঘ যা করেতে তার জন্য আমি ক্ষমা চাইছি। মেঘ যা ভুল করেছে আমি তা শুধরে দিব। ওই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব মেঘের সাথে ডিভোর্স করিয়ে দিয়ে এ বাড়ি থেকে বের করে দিব। আরহান চৌধুরী। থামুন মিস্টার চৌধুরী, এখন আপনি যা করেন না কেন কোনো লাভ হবে না। আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আমি আপনাকে এটা জানাতে ফোন করেছি যে আমি আপনার সাথে আর বিজনেস করব না। আমাদের পার্টনারশিপ এখানে শেষ। মারুফ। মিস্টার মারুফ কথা শেষ করে কল কেটে দিল। এদিকে আরহান চৌধুরী রেগে আগুন হয়ে গেছে। ফারহার উপর রাগ যেন আরও 100 গুণ বেড়ে গেল। আরহান চৌধুরী রুমের সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করল, তবে ভাঙচুরের শব্দ মেঘ বা ফারহার কারো কানে পৌঁছাল না। ইউ নো হোয়াট মেঘ, আই রিয়েলি হেট ইউ। ফারহা। ফারহার কথা শুনে মেঘ রাগ না করে বরং হাসি মুখে ফারহাকে জড়িয়ে ধরে বলল, আই নো দ্যাট জানপাখি, বাট ইউ নো হোয়াট, আমার কিছু যায় আসে না যে তুমি আমাকে ভালোবাসো কি না। মেইন পয়েন্ট হলো আমি তোমাকে ভালোবাসি, আর আমার একার ভালোবাসাই যথেষ্ট। মেঘ।
মেঘের কথা শুনে ফারহা কোনো রিয়াকশন দিল না। ফারহা হয়তো মেঘের কাছ থেকে এমন কোনো ওর পাবে বলে আশা করছিল। মেঘ, আমি ঘুমাবো, গুড নাইট। ফারহা যেতে নিলে মেঘ ফারহাকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে নিজের শরীরের সব ভারটুকু ফারহার উপর ছেড়ে দিল। মেঘ, তুমি বলেছিলে বাকিটা বলতে না দিয়ে মেঘ বলল, হুসসস কোনো কথা নয়, আজ আমাদের বাসর ভুলে গেলে তো চলবে না, বাসর তো করতে হবে তাই না? মেঘ ফারহার বারণ অগ্রাহ্য করে ফারহাকে আদরে আদরে ভরিয়ে দিতে থাকল। ফারহার শরীরের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ফারহার ভালোবাসার ছোঁয়া নেই, কিন্তু মেঘের এই ভালোবাসার ছোঁয়া যেন বিষের মতো লাগছে ফারহার কাছে। কিন্তু মেঘের ভালোবাসা গভীর হওয়ার আগে মেঘ অজ্ঞান হয়ে ফারহার উপর পড়ে থাকে। ফারহা ধীরে ধীরে মেঘকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়াল। হা 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 মেঘ, তুমি তোমার ভালোবাসায় আমাকে ডুবানোর আগে তোমাকে আমি শেষ করে দিব। ফারহা হাসতে হাসতে ইনজেকশন সিরিজটা একটা ছোট প্যাকেটে রেখে ফারহা ব্ল্যাক জিন্স ব্ল্যাক জ্যাকেট পরে বেরিয়ে যায়। নো ফারু নো, তুই বাইরে দাঁড়া, আমি এখনই আসছি। ভিতরে যারা আছে তারা খুব ডেঞ্জারাস, তোর ক্ষতি করে দিতে পারে ওরা। আমি না আসা পর্যন্ত তুই ভিতরে ঢুকবি না, প্রমিস মি। আগুন। ওকে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই আসলে একসাথে ভিতরে ঢুকবো, বাট ফার্স্ট আয় আর কয়েক ঘন্টা হাতে আমার, এরপর মেঘের নেশা কেটে যাবে। ফারহা ওকে ওকে, আম অলরেডি অন দ্য ওয়ে, আর কিছুক্ষণ সময় লাগবে পৌঁছাতে, তুই কল কাটবি না, ধরে থাক। আগুন। আমাকে কি তোর বাচ্চা মনে হয়? আগুন, আমি নিজে বাঁচাতে পারবো না। ফারহা কোনো ছাগল বলবে এই কথা, বল আর কি বললি, বাচ্চা তাই না? আরে ঠিক সময় তোকে বিয়ে করলে এত বছরে ক্রিকেট টিম বানিয়ে ফেলতাম আমি। হাসতে হাসতে বলল আগুন। কিন্তু কথাটা শুনে ফারহা বেশ চুপ হয়ে যায়, হুট করে কলটা কেটে দেয়। ফারহা হঠাৎ এভাবে কল কেটে দেওয়ায় আগুন বুঝতে পারে কথাটা বলা ওর মোটেও ঠিক হয়নি। আগুন বারবার ফারহাকে কল করে যায়, কিন্তু ফারহা কল রিসিভ না করে গাড়ির ভিতর থেকে বার হয়ে ধীরে ধীরে পুরনো বাড়ির ভিতরে ঢুকে যায়। কোমর থেকে গানটা বের করে নেয় ফারহা। বাড়িটার ওর দিকে একটা রুম থেকে আওয়াজ শুনতে পায় ফারহা। ধীরে ধীরে সে রুমের দিকে এগিয়ে যেয়ে দরজা একটু ফাঁক করে দেখে একটা মেয়ে, বয়স 14 বা 15 হবে, বাচ্চা। মেয়েটাকে ছিঁড়ে খাবে বলে জানোয়ারগুলো নিজেদের শরীরের কাপড় খুলছে। মেয়েটির হাত মুখ বাঁধা, তাই চিৎকার করতে পারছে না, অনবরত কেঁদে যাচ্ছে। আর লোকগুলো নিজেদের ভিতরে আলোচনা করছে কে আগে মেয়েটাকে ছিঁড়ে খাবে। হে মিয়া, তুই আগে যাবি না? আমি আগে যামু, খাসা মাল কিন্তু। হো, তুই আগে যা, আমি বসরে কল দিয়া জিগাই মাইয়া ডারে নিয়া কি করমু, বেচে দিমু নাকি জানে শেষ করে দিমু? হো আচ্ছা, তাইলে তুই বসরে কল দে। আর শালা তুই, আরেকজনকে উদ্দেশ্যে করে, মদ নিয়া আয়, মদ শেষ হইয়া গেছে। ঠিক আছে বসো, আমাকে যা করার এখনই করতে হবে, আগুনের জন্য আর অপেক্ষা করাটা ঠিক হবে না। ফারহা ফারহা ওই রুম থেকে একটু দূরে লুকিয়ে রইল। একটা লোক রুম থেকে বের হয়ে যেতে নিলে ফারহা পিছন থেকে লোকটার মুখ চেপে ধরে মাথায় গান দিয়ে বাড়ি দিতে লোকটা অজ্ঞান হয়ে পড়ে রইল। ফারহা আবার ধীরে ধীরে ওই রুমের সামনে দাঁড়িয়ে দেখে লোকটা মেয়েটির গায়ের ওড়না নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বাকি কাপড় খোলার জন্য শরীরে হাত দিতে যাবে। ঠিক তখনই ফারহা লোকটার মাথায় স্যুট করে, গানে সাইলেন্সার লাগানো থাকায় জোরে কোনো আওয়াজ হয় না। ফারহা রুমে ঢুকে লোকটার লাশ টেনে রুমের বাইরে নিয়ে আসে, তারপর মেয়েটির হাত মুখের বাঁধন খুলে দেয়। ততক্ষণে বাইরে থাকা লোকটা ফোনে কথা বলা শেষ করে ওই রুমে আসতে দেখে পুরো রুম ফাঁকা। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে অন্য রুমগুলো খোঁজার জন্য বার হতে নিলে ফারহা পিছন থেকে আগেরটার মতো একইভাবে মাথায় আঘাত করে। সাথে সাথে লোকটা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ফারহা লোকটির ফোন নিয়ে ডায়াল করা নাম্বারগুলো চেক করে। বাহ, আমার ধারণা যে এতটা সত্যি হবে তা আমি সত্যি ভাবিনি। এবার দেখো মিস্টার চৌধুরী, আপনার পাতা জালে আপনাকে কি করে ফাঁসাই। আপু, আমি বাড়ি যাব। মেয়েটি হা যাবে, তার আগে বলো তোমার নাম কি? ফারহা। আমার নাম ফারিহা। মেয়েটি ফারিহা নামটা শোনা মাত্র ফারহার দুচোখ ভরে আসলো। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে। ভয় নেই বোন, তোমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এখন তুমি সেভ। ফারহা কিন্তু আপু, আপনি কাঁদছেন কেন? ফারিহা ওহ কিছু না, আমার বোনের কথা মনে পড়ে গেল জানো, ওর নাম ও ফারিহা ছিল, খুব ভালো শান্ত আর লক্ষ্মী মেয়ে ছিল। ফারহা
ওহ তাই নাকি, তা আপু ওই আপুটা কোথায় আছে এখন? নিশ্চয় অনেক দূরে, আর তাই আপনি এভাবে তার কথা মনে করে কাঁদছেন? ফারিহা: হ্যাঁ অনেক দূরে, এতটা দূরে যে আমি চাইলে ওর কাছে পৌঁছাতে পারবো না। চোখের পানি মুছে বলল ফারহা। মানে কোথায় ওই আপুটা? না ফেরার দেশে, যেখানে গেলে কেউ ফিরে আসে না সেখানে। ফারিহা এতক্ষণে বুঝতে পারল যে ফারহার বোন ফারিহা এ পৃথিবীতে বেঁচে নেই। ফারিহা কথা ঘুরানোর জন্য ফারহার কাছে জানতে চাইল এখান থেকে কখন বের হবে ওরা। ফারিহা: আমার বন্ধ আসবে তখন বের হব, তার আগে এই দুজনকে শক্ত করে হাত পা বেঁধে ফেলতে হবে যাতে জ্ঞান ফিরলে আমাদের অ্যাট্যাক না করতে পারে। ফারহা আর ফারিহা লোক দুটোকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। ততক্ষণে আগুন চলে এসে গাড়িতে ফারহাকে না পেয়ে পোড়া বাড়ির ভিতর ঢুকে পড়ে ফারহাকে খুঁজতে লাগল, কিন্তু একটা রুমে একজনের লাশ দেখে আগুন ঘাবড়ে যায়। এটা ভেবে ফারহার কিছু হলো না, তো এটা ভেবে পাগলের মতো সব রুম খুঁজে লাস্ট রুমে ফারহাকে দেখতে পায়, সাথে দেখে একটা বাচ্চা মেয়ে। ফারহা আর মেয়েটা পাশাপাশি বসে আছে আর মেয়ে কি সব কথা বলছে, আর ফারহা তা শুনে খিলখিল করে হেসে উঠছে। আগুন ফারহার হাসি দেখে ওখানে দাঁড়িয়ে রইল। ফারহা আর ফারিহা লোক দুটোকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। ততক্ষণে আগুন চলে এসে গাড়িতে ফারহাকে না পেয়ে পোড়া বাড়ির ভিতর ঢুকে পড়ে ফারহাকে খুঁজতে লাগল, কিন্তু একটা রুমে একজনের লাশ দেখে আগুন ঘাবড়ে যায়। এটা ভেবে ফারহার কিছু হলো না, তো এটা ভেবে পাগলের মতো সব রুম খুঁজে লাস্ট রুমে ফারহাকে দেখতে পায়, সাথে দেখে একটা বাচ্চা মেয়ে। ফারহা আর মেয়েটা পাশাপাশি বসে আছে আর মেয়ে কি সব কথা বলছে, আর ফারহা তা শুনে খিলখিল করে হেসে উঠছে। আগুন ফারহার হাসি দেখে ওখানে দাঁড়িয়ে রইল। হচ্ছেটা কি? এই গাধাগুলো ফোন কেন রিসিভ করছে না? আরহান চৌধুরী। ফারহা ফোনটা হাতে নিয়ে মুচকি হাসছে। এটা দেখে ফারিহা প্রশ্ন করল, আপু তুমি হাসছ কেন? আর ওই বাজে লোকটার ফোন নিয়ে তুমি কি করছো? আর কখন থেকে রিং হয়ে যাচ্ছে ফোনটা? ফারহা ফারিহার গাল টেনে দিয়ে বলে, আমি কেন হাসছি এটা তুমি বুঝবে না, তার আগে বলো তুমি থাকো কোথায় আর তোমার বাবার নাম কি? ফারহা: আমি লন্ডনে থাকি আপু, ওখানে পড়াশোনা করি। এখানে কাল এসেছিলাম ড্যাডের অসুস্থতার কথা শুনে, কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার সময় এই লোকগুলো আমাকে কিডন্যাপ করে। ফারিহা: তোমার বাবার নাম কি ফারিহা? আরমান চৌধুরী। ফারিহা: আরমান চৌধুরী তোমার বাবা? আগুন। ফারিহার মুখে আরমান চৌধুরী নামটা শুনে বেশ অবাক হয়, আর এদিকে ফারহা অবাক না হয়ে খুশি হয়। ফারহা আগুনকে ইশারায় শান্ত থাকতে বলে আগুন ফারহার ইশারা বুঝে আর কোনো প্রশ্ন করে না। আচ্ছা ফারিহা, তুমি আমার সাথে চলো, এখন তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দিতে পারবো না, কাল তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসব। আজ তুমি এই ভাইয়াটার বাড়িতে থাকবে, ঠিক আছে? ফারহা: ওকে আপু, আমার কোনো প্রবলেম নেই। ফারিহা: গুড গার্ল। গাল টেনে দিয়ে আগুন, লোক দুটোকে নিয়ে যাও যেখানে ওদের অন্য সাথীদের শাস্তি দিয়েছি সেখানে। ফারহার কথা মতো আগুন লোক দুটোকে নিয়ে বেরিয়ে গেল, আর ফারহা ফারিহাকে আগুনের বাড়িতে রেখে সব বুঝিয়ে দিয়ে মেঘের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মেঘ এখনও ঘুমিয়ে আছে। হালকা ডোজের ঔষধটা মেঘকে ভালো করে ধরেছে, এটা ফারহা খুব ভালো করে বুঝতে পেরেছে। ফারহা একটা ছোট্ট শিশি বের করে ইঞ্জেকশন নিয়ে মেঘে হাতে পুশ করে দিল। মেঘ, তোমার সামান্য ভুল আর তোমার বাবার অপরাধের শাস্তি তোমাকেও পেতে হবে, কিন্তু আরহান চৌধুরীকে আমি ছাড়ব না। না, ওনাকে জানে আমি মারব না, তবে তিলে তিলে শেষ করে দিব ওনাকে। বুঝতে পারবে সন্তান হারানোর কষ্টটা, সম্মান নষ্ট হওয়ার কষ্ট। হা হা হা। ফারহা চেঞ্জ করে মেঘে পাশে শুয়ে পড়ে। সকাল হতে মেঘ ঘুম থেকে ওঠে পড়ে। ঘুম থেকে ওঠার পর থেকে মেঘে মাথা প্রচণ্ড ভার হয়ে আছে, সাথে মাথা ব্যথা। মেঘ মাথা ধরে বসে আছে। ফারহা এক গ্লাস লেবু পানি মেঘের সামনে রাখে। এটা খেয়ে নেও, মাথা হালকা লাগবে। ফারহা: তুমি জানলে কি করে জানপাখি আমার মাথা ভার হয়ে আছে? মেঘের কথা শুনে ফারহা একটু ঘাবড়ে যায়, কিন্তু মেঘ বুঝে ওঠার আগে নিজেকে সামলে বলে, মেঘ তুমি হয়তো খেয়াল করনি, আমি অনেকক্ষণ ধরে রুমে আছি। তোমাকে এভাবে মাথাটা ধরে বসে থাকতে দেখে মনে হলো হয়তো তোমার মাথাটা ভার হয়ে আছে, তাই আমি বাকিটা বলতে দিল না। মেঘ তার আগেই এক হাত দিয়ে ফারহার কোমর চেপে ধরে, অন্য হাত ফারহার চুল ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়।
ফারহা মেঘের সিক্স প্যাক বডির সাথে না পেরে পা দিয়ে মেঘের পায়ে জোরে পাড়া দেয়, কিন্তু মেঘ তাতেও ফারহাকে ছাড়ল না, বরং আরও জোরে চেপে ধরল। ফারহা এবার না পেরে মেঘের চুলগুলো টানতে লাগলো, এত জোরে জোরে চুল টানতে লাগলো যে ফারহার হাতে কয়েকটা চুল অলরেডি ছিঁড়ে আসলো। পাক্কা 10 মিনিট পর মেঘ ফারহাকে ছেড়ে দিয়ে বেডের উপর শুয়ে পড়ল। এদিকে ফারহার আগে কটমট করে মেঘের দিকে তাকিয়ে হাঁপাতে লাগল। মেঘ চোখ বন্ধ করে ফারহাকে বলতে লাগল, জান পাখি, আজ মর্নিং কিসটা জাস্ট অমৃত ছিল, তবে তোমার চুলটানাটা খেয়ে আমার মাথাটা সত্যি ঘুরছে। এরকম যদি রোজ রোজ চুল টানো তো তুমি বাইরে মুখ দেখাতে পারবে না, লোকেরা তোমাকে দেখে বলবে ওই টাকের বউ যে নিজে তার স্বামীর সব চুল ছিঁড়ে নিয়েছে। কথাটা বলে কিটকিট করে হেসে চোখ মেলে তাকিয়ে দেখে রুমে ও ছাড়া আর কেউ নেই। মেঘ মাথা চুলকাতে চুলকাতে লেবুর পানিটা খেয়ে নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মতি, লিলি, ব্রেকফাস্ট রেডি করো, আমি অফিসে বের হব। আরহান চৌধুরী। আরহান চৌধুরী চেঁচিয়ে বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিল, কিন্তু হঠাৎ করে পা পিছলে সিঁড়ি গড়িয়ে নিচে পড়ে যায়। আরহান চৌধুরী সার্ভেন্টরা দেখে চেঁচাতে লাগল, হোয়াট দ্য হেল, এটা বাড়ি না বাজার, এভাবে কেন চেঁচামেচি হচ্ছে? মেঘ রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল, তখনই সার্ভেন্টদের চেঁচামেচি শুনতে পায় মেঘ, আর তা শুনে রেগে নিচে নেমে দেখে আরহান চৌধুরী নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেঘ দ্রুত আরহান চৌধুরীকে তুলে বেডরুমে নিয়ে যায়। অন্যদিকে সার্ভেন্ট ডক্টরকে কল করে আসতে বলে। না, মেঘ তেমন গভীর ইনজিওর হয়নি, তবে পাটা মচকে গেছে, ভেঙে যায়নি। কিছুদিন রেস্ট নিলে উনি সুস্থ হয়ে যাবে, আর আমি কিছু মেডিসিনের নাম লিখে দিচ্ছি, তুমি এগুলো আনিয়ে নিও। ডক্টর। ওকে ডক্টর। মেঘ। কিছুক্ষণের মধ্যে আরহান চৌধুরীর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসতেই আরহান চৌধুরী বিছানা থেকে ওঠার চেষ্টা করতে থাকে। মেঘ জোর করে আরহান চৌধুরীকে শুইয়ে দেয়। হোয়াট ইজ দিস ড্যাড, তোমার পায়ের এই অবস্থা, আর তুমি বেড থেকে এভাবে ওঠার চেষ্টা কেন করছো? মেঘ। নো মেঘ, আমাকে উঠতে হবে, আজ একটা বিরাট প্রজেক্টের জন্য ফরেইনার সাথে মিটিং ফিক্সড করা আছে, আর আজ যদি মিটিংটা না হয় তো কোম্পানির বড় একটা লস হয়ে যাবে। এমনিতে এই ডিলটা হাতানোর জন্য অনেকগুলো কোম্পানি ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। আরহান চৌধুরী। ড্যাড, মিটিংটা আজ আমি অ্যাটেন্ড করব তোমার জায়গায়। মেঘ। বাট তুমি তো এই প্রজেক্টের বিষয় কিছুই জানো না মেঘ, তুমি মিটিংটা করবে কি করে? আরহান চৌধুরী। ইউ ডোন্ট ওয়ারি ড্যাড, তোমার পিয়ে থেকে সবটা জেনে নিব। মেঘ। ওয়েল, তাহলে তুমি আজকের মিটিংটা দেখো, আর আমি আমার পিয়েকে সবটা বলে দিচ্ছি। আরহান চৌধুরী। আরহান চৌধুরী তার পিয়েকে সবটা বুঝিয়ে দিয়ে তিনি রেস্ট করতে থাকে আর ভাবতে থাকে তিনি হঠাৎ করে আজ এভাবে সিঁড়ি থেকে কি করে পড়ে যেতে পারে। যেখানে তিনি চোখ বন্ধ করে পুরো বাড়ি একাই ঘুরে সতে পারে, সেখানে উনি পা পিছলে পড়ে গেল কি করে? এদিকে মেঘ ফারহার সাথে ব্রেকফাস্ট করার জন্য ফারহাকে জোর করে নিজের কোলে বসিয়ে পরোটা ছিঁড়ে তাতে মাংস নিয়ে ফারহার মুখে খাবার ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরে যাতে খাবারটা মপক থেকে ফেলে দিতে না পারে। হুমম হুমম ও হাদারামটা খাবার মুখে ঢুকিয়ে দিয়ে এভাবে মুখ চেপে ধরবে এটা আমি সত্যি আশা করিনি। মন চাইছে এই হাদারামটাকে মাথায় তুলে আচার মারি, জীবন দা তেনা তেনা হয়ে গেল। ফারহা। মেঘ ফারহার মুখের দিকে তাকিয়ে দেখে ওর আর বুঝতে বাকি নেই যে ফারহা মনে মনে ওর গুষ্টির ষষ্ঠী করছে। মেঘ মুচকি হেসে আর এক টুকরো পরোটা নিয়ে ফারহার মুখের সামনে ধরতে ফারহা রেগে মেঘের দিকে তাকাতে মেঘ কাচুমাচু করতে লাগল। মেঘ, আমি আর খেতে পারছি না, আর আমার ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে, আমাকে রুমে যে ঔষধ খেতে হবে, ছাড়ো আমাকে। ফারহা। হোয়াট, তুমি ঔষধ খাবে কি জন্য? তোমার কি হয়েছে? কোথাও লেগেছে তোমার? পাগলের মতো উল্টা পাল্টা প্রশ্ন করতে থাকে ফারহা। বেশ অবাক হয় মেঘের এত কেয়ারিং পজিটিভনেস দেখে, কিন্তু মেঘকে এখন এখান থেকে না সরাতে পারলে মেঘের ফ্রুট জুসে মেডিসিন মেশাতে পারবে না, তাই মিথ্যে বলল ঔষধের কথা যাতে মেঘ ওকে ছেড়ে দিয়ে উপরে চলে যায়। মেঘ, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, ডক্টর আমাকে জাস্ট কিছু ভিটামিনের ঔষধ দিচ্ছে। বলতে যেয়ে ও থেমে যায় ফারহা, কারণ ফারিহার কথা মেবি মেঘ জানে না, তাই হয়তো এই কথা জিজ্ঞাসা করল, কারণ ফারিহা চলে যাওয়ার পর ফারহা মেন্টালি অনেকটা ভেঙে পড়েছিল আর খুব ফুরবল হয়ে পড়ে, তাই ডক্টর ফারহাকে কিছু ভিটামিনের ঔষধ দেয় আর সেটা ফারহার সাথে নিয়ে আসে। মেঘ ফারহাকে কোল থেকে উঠিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে মেঘ রুমে চলে যায় ফারহার মেডিসিন নিতে। সে সুযোগে ফারহা
একটা মেডিসিন বের করে মেঘের ফ্রুট জুসে মিশিয়ে দিয়ে চুপচাপ বসে স্যালাড খেতে থাকে ফারহা। মেঘ কিছুক্ষণ পর ফারহার মেডিসিন নিয়ে নিচে এসে নিজ হাতে ফারহাকে মেডিসিন খাইয়ে দিয়ে আবার কোলে করে রুমে বেডে শুইয়ে দিয়ে কপালে আলতো করে চুমু দেয়। জান পাখি, এটা আমার অফিসের যাওয়ার আগের মিষ্টি তোমাকে দিলাম। আজ হয়তো তুমি এই মিষ্টি আমাকে দিবে না, কিন্তু কাল থেকে তোমাকে দিতে হবে, নয়তো। চোখ মেরে দিয়ে মেঘ হাসতে হাসতে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্য। যাও মেঘ, অফিসে যাও, আজ তোমার জন্য বিশাল এক সারপ্রাইজ অপেক্ষা করছে, শুধু দেখে যাবে কিন্তু কিছু করতে পারবে না। কথাটা বলে ফারহা এক রহস্যময় হাসি দিয়ে বেড থেকে উঠে পড়ল। আপনি কে? আর না বলে আমার কেবিনে ঢোকার পারমিশন কে দিয়েছে আপনাকে? রেগে বলতে থাকল মেঘ। না মানে স্যার, আমি আপনার ড্যাড মানে আরহান চৌধুরীর পিএ। কি যাতা বলছেন? ড্যাডের পিএ আপনি কেন হবেন? এমজাদ তো ড্যাডের পিএ। মেঘ লাগাতার আরহান চৌধুরীর নতুন পিএ নেহালকে কোশ্চেন করতে থাকে। নেহাল এত কোশ্চেনের ওর না দিয়ে হুটকে আরহান চৌধুরীকে কল দিয়ে মেঘের দিকে ফোনটা বাড়িয়ে দেয়। হ্যালো ড্যাড, তুমি? স্টপ মেঘ, নেহাল আমার নিউ পিএ। আগের যে পিএ ছিল তাকে স্যাক করে দিয়ে একে রেখেছি। তোমার প্রশ্ন করা শেষ হয়ে গেলে নেহালের কাছ থেকে সবটা বুঝে নিয়ে মিটিংটা কমপ্লিট করো, ওকে? আরহান চৌধুরী। ইয়াহ ড্যাড। কলটা ডিসকানেক্ট হলে ফোনটা নেহালের হাতে দেয় মেঘ। প্লিজ সিট ডাউন। মেঘ। থ্যাঙ্কস স্যার। স্যার, এই ফাইলে পুরো ডিটেলস দেওয়া আছে প্রোডাক্টের বিষয়ে, আপনি একবার দেখে নিলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। নেহাল। মেঘ ফাইল দেখে নেহালকে বলে, মিস্টার নেহাল, আমার কোম্পানির এই প্রোডাক্টগুলো কোয়ালিটি আর একটু বাড়াতে হবে, সাথে প্রাইসটা কমাতে হবে, তাহলে এই প্রজেক্টটা আমাদের দিতে পারে ফরেনার। মেঘ। অ্যাকচুয়ালি স্যার, আমি ও বড় স্যারকে এটা বলতে চেয়েছিলাম কিন্তু উনাকে বলতে পারিনি। নেহাল। নো প্রবলেম, আপনি মার্ক করা জায়গাগুলো ঠিক করে নিন, বাকিটা আমি দেখছি। মেঘ। ওকে স্যার, 5 মিনিট পর মিটিং শুরু হবে, আপনি প্লিজ আসুন। মেঘ চেয়ার থেকে উঠতে যাবে, ঠিক তখনই মেঘের মাথাটা ঘুরতে লাগলো। মেঘ আবার চেয়ারে বসে পড়ে। কি হচ্ছে টা কি? আমার এরকম লাগছে কেন? মেঘের বেশ অস্বস্তি হচ্ছে। গলার টাইটা আলগা করে ব্লাজার খুলে ফেলে শার্টের সামনের বোতামগুলো কয়েকটা খুলে দেয়। ইতোমধ্যে নেহাল আবার ও এসে মেঘকে মিটিংয়ে যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। মেঘ এমনভাবে হেঁটে হলো রুমের দিকে এগোতে লাগলো যে কোনো লোক দেখলে ভাববে মেঘ নেশা করেছে। অফিসের সব স্টাফরা অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ সেদিকে নজর না দিয়ে হলো রুমে ঢুকে পড়ল। হ্যালো মিস্টার চৌধুরী। হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল জ্যাক। হ্যালো মিস্টার জ্যাক, হাউ আর ইউ? হ্যান্ডশেক করে। ইয়াহাম ফাইন, বাট আর ইউ ওকে? জ্যাক। ইয়াহাম ওকে, নাও মিটিংটা শুরু করা যাক। মেঘ। ইয়াহ শিওর, প্লিজ ক্যারি অন। মেঘ কথা বলতে বলতে এমডির চেয়ারে বসতে যাবে, ঠিক তখনই নেহাল মেঘকে থামিয়ে দিয়ে বলল, সরি স্যার, আপনি এই চেয়ারে বসতে পারবেন না, আপনি অন্য চেয়ারে বসুন। নেহাল। মেঘ নেহালের কথা শুনে বেশ রেগে যায়, নেহালের উপর চেঁচিয়ে ওঠে, হাউ ডেয়ার ইউ নেহাল, আমাকে এখানে বসতে না দেওয়ার তুমি কে? তুমি জানো না আমি এ কোম্পানির এমডি? আমি এখনই তোমার চাকরিটা কেড়ে নিতে পারি, এটা কি তুমি জানো না? মেঘ। সরি স্যার, আপনি এটা করতে পারেন তা আমি জানি, তবে আমি এমডির কথা কি করে অমান্য করব? নেহাল। এমডি মানে আমি তো এ কোম্পানির এমডি। মেঘ। নো স্যার, আজ নতুন এমডি অফিসে আসবে আর এই চেয়ারটা ওনার জন্য। ও রিয়েলি? তাহলে তো এই নিউ এমডিকে দেখতে হয়। কোথায় আপনার নিউ এমডি? ডাকুন ওনাকে। মেঘ। আমাকে ডাকতে হবে না মেঘ, আমি নিজে চলে এসেছি। মেঘ দরজার দিকে তাকিয়ে যেন আকাশ থেকে পড়ল, সাথে সাথে রুমে থাকা বাকি লোকরা দাঁড়িয়ে সম্মান জানাতে লাগল। নো স্যার, আজ নতুন এমডি অফিসে আসবে আর এই চেয়ারটা ওনার জন্য। ও রিয়েলি? তাহলে তো এই নিউ এমডিকে দেখতে হয়। কোথায় আপনার নিউ এমডি? ডাকুন ওনাকে। মেঘ। আমাকে ডাকতে হবে না মেঘ, আমি নিজে চলে এসেছি। মেঘ দরজার দিকে তাকিয়ে যেন আকাশ থেকে পড়ল, সাথে সাথে রুমে থাকা বাকি লোকরা দাঁড়িয়ে সম্মান জানাতে লাগল।
মেঘ হা করে তাকিয়ে আছে ফারহার দিকে, আজ যেন ফারহার এক নতুন রূপ দেখছে। ফারহা সম্পূর্ণ হোয়াইট শার্ট প্যান্ট কোট পরা, চুলগুলো উঁচু করে ঝুটি করে বাঁধা, হাতে ব্র্যান্ডের রিচওয়াচ, অন্য হাতে আগুনের দেওয়া সেই বেজলেট, কানে বড় রিং, ঠোঁটে গাঢ় রেড লিপস্টিক, পায়ে হাই হিল। সব মিলিয়ে যে কোনো লোক আজ ফারহাকে দেখে প্রেমে পড়ে যাবে। ফারহা মিষ্টি হেসে মেঘের পাশে দাঁড়ায়। প্লিজ সিট, সবাই সবার আসন গ্রহণ করুন। ফারহার কথা শুনে মেঘ সাথে বাকি অফিস স্টাফরা বসে পড়ে। আমি জানি আপনারা আজ আমাকে এখানে দেখে ভীষণ অবাক হচ্ছেন। অবাক হওয়ারই কথা, কারণ বিনা নোটিশে নতুন এমডি চেঞ্জ হলো, এটা মানতে আপনাদের বেশ কষ্ট হচ্ছে। নো ম্যাম, আমাদের সত্যি কোনো প্রবলেম হচ্ছে না। কোচ গতকাল পার্টিতে মেঘ স্যার সবার সামনে আপনাকে 51% শেয়ারের মালিক করে অ্যানাউন্সমেন্ট করে, সে মোতাবেক আপনি এখন এই কোম্পানির নতুন এমডি। অফিস স্টাফ। মেঘ এতক্ষণ পর সবটা বুঝতে পারল। মেঘের বেশ রাগ হচ্ছে, এটা ভেবে ফারহা ওকে কিচ্ছু জানায়নি। জানপাখি, আই নিড টক টু ইউ রাইট নাও। মেঘ। মিস্টার চৌধুরী, এটা আপনার বাড়ি নয়, এটা অফিস, সো ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলুন। আর এখন দেখছেন মিটিংটা শুরু হবে, সো আপনার কথা শোনার কোনো সময় হবে না আমার। ফারহার কথা শুনে মেঘের রাগে গা ফেটে যাচ্ছে, কিন্তু সবার সামনে নিজের রাগটা প্রকাশ না করে চুপচাপ ফারহার পাশের চেয়ারে বসে পড়ল মেঘ। এদিকে সবাই ক্লায়েন্টদের কোম্পানির প্রোডাক্টের ডিটেইলস, গুণ সবটা বুঝিয়ে দিচ্ছে। ক্লায়েন্ট প্রোডাক্টের গুণগত মান টেস্ট দেখে ডিলটা করতে রাজি করে। মিস্টার এন্ড মিসেস চৌধুরী, আমরা আপনাদের সাথে ডিলটা করতে রাজি আছি। জ্যাক। থ্যাংক ইউ সো ম্যাচ মিস্টার জ্যাক। তাহলে ডিলের সব পেপারসে আপনি সাইন করে দিন। ফারহা। ও শিওর মিসেস চৌধুরী, প্লিজ। জ্যাক। নেহাল, পেপারসগুলো কোথায়? মেঘ। মেঘ, পেপারসগুলো আমার পিএ এর কাছে। ফারহার কথা শুনে মেঘ অবাকে পর অবাক হচ্ছে, অফিসে আসতে না আসতে পিএ। জানপাখি, এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দাঁতে দাঁত চেপে বলল মেঘ। কন্ট্রোল মেঘ, এখনই এত রাগ? আমার পিএকে দেখলে তো মনে হয় এখনই ফেটে পড়বে। কথাটা বলে ফারহা বাঁকা হাসল। মেঘোর হাসির কারণটা ঠিক বুঝতে না পেরে বোঝার চেষ্টা করছে যে ফারহা কি চায়। ঠিক তখনই কেউ একজন রুমে প্রবেশ করতে মেয়ে স্টাফদের ভিতর নানা রকম গুঞ্জন শুরু হয়, যেমন ওয়াও ইয়ার ম্যামের পিএ কি হ্যান্ডসাম, পুরাই চকলেট বয়। হাই ইয়ার দেখ, পুরাই কিলার লুক, এই লুক দেখে যে কোনো মেয়ে খুন হয়ে যাবে। মেঘ অফিস স্টাফদের দিকে রাগী দৃষ্টিতে তাকাতে তারা ভয় পেয়ে চুপ হয়ে যায়। এদিকে মেঘ সামনে আগুনকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। ওহ, তার মানে আগুন হচ্ছে জানপাখির পিএ? কথাটা বলতেই মেঘ রাগে হাত শক্ত করে মুঠ করে ফারহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কটমট করে তাকিয়ে রইল। ফারহা মেঘকে সবার সামনে ইগনোর করে আগুনকে সামনে ডাকে। মিস্টার খান, এদিকে আসুন। ফারহা। ইয়েস ম্যাম, মুখে হাসি নিয়ে বলল আগুন। সবার উদ্দেশ্যে বলছি, উনার নাম হচ্ছে আগুন। আজ থেকে আমার পিএ, ওনার কাছে এই বিজনেস ডিলটার সব ইনফরমেশন দিয়ে দিবেন। আর মিস্টার খান, পেপারসগুলো ক্লায়েন্টের কাছে দিন। আগুন ফাইল বের করে ক্লায়েন্টদের কাছে দিল, তারা সাইন করে দিয়ে চলে যায়। ক্লায়েন্টরা চলে যেতেই সবার সামনে থেকে মেঘ ফারহার হাত ধরে টেনে নিয়ে যায়। মেঘ ফারহাকে নিয়ে কেবিনে ঢুকে দরজা লক করে দেয়। হোয়াট ইজ দিস জানপাখি? মেঘ। আমি অফিসে আসছি বলে তোমার খুব রাগ হচ্ছে মেবি। ফারহা। হোয়াট দ্য হেল, তোমাকে কে বলল তুমি অফিসে আসাতে আমি রেগে আছি? মেঘ। রেগে না থাকলে সবার সামনে দিয়ে এভাবে হাত ধরে গরুর মতো টেনে আনতে না। ফারহা। মেঘ ফারহার কথা কানে না নিয়ে ফারহার কোমর জড়িয়ে ধরে বলে, ইউ নো জানপাখি হাউ ম্যাচ আই লাভ ইউ। তারপরও তুমি এমনটা করো কেন যাতে আমি রেগে যাই? মেঘ। মেঘ, ইউ নো হোয়াট হাউ ম্যাচ আই হেইট ইউ। ফারহা। ফারহার মুখে কথাটা শুনে ফারহা ছেড়ে দেয় মেঘ। কি বললে জানপাখি? ইউ হেইট মি? ইউ হেইট মি? মেঘ কেবিনের সব জিনিসপত্র ভেঙে চুরে পাগলের মতো বিহেভ করতে থাকে। ফারহা মেঘের টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে মেঘকে খাওয়াতে চেষ্টা করে থাকে। মেঘ ফারহার কেয়ারিং দেখে হঠাৎ ঠান্ডা হয়ে যায়, পানিটা খেয়ে নেয়, চুপ করে।
এতক্ষণ নেহাল বাইরে থেকে সবটা দেখে চিন্তিত হয়ে আরহান চৌধুরীকে ফোন করে সবটা জানায়। আরহান চৌধুরী এটা শুনে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বেড থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু পা মুচকে যাওয়ায় তা সম্ভব হয়ে ওঠে না। আরহান চৌধুরী ফোনটা নিয়ে নিজের লোকদের কল করতে থাকে, কিন্তু তারাও কেউ ফোন না ধরায় রেগে ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। হাউ ডেয়ার সি! এই মিডিল ক্লাস মেয়ের সাহস কি করে হয় আমার কোম্পানির এমডি হওয়ার? আর মেঘ কি পারল আমার বিনা অনুমতিতে 51% শেয়ার ওর নামে করার? ছাড়ব না ফারহা, তোকে আমি ছাড়ব না। আরহান চৌধুরী, ফারহা কাজটা হয়ে গেছে। আগুন! ইয়াহ! আগুন! মেঘকে ওই সোফায় শুইয়ে দে, তারপর এই ইঞ্জেকশনটা হাতে পুশ করে দে। ফারহা, ওকে। আগুন মেঘকে সোফায় শুইয়ে দিয়ে ফারহার কথা মতো ইঞ্জেকশনটা পুশ করে দেয়। এখন কি করবি, মানে নেক্সট প্ল্যান কি? আগুন! আগুনের কথা শুনে ফারহা একটা রহস্যজনক হাসি দিয়ে বলল, আগুন, এই যে ফাইলগুলো দেখছি সেগুলো সব আরহান চৌধুরীর প্রপার্টির দলিল। ফারহা, তুই কি করে? ফারহা মেঘকে থামিয়ে দিয়ে বলল, আমি কি করে এগুলো পেলাম তাই তো? আগুন মাথা নেড়ে হা বলে, কাল রাতে বাড়ি ফিরে মেঘের রুমের দিকে যাচ্ছিলাম, তখন খেয়াল করি আরহান চৌধুরীর রুমে আলো জ্বলছে। আমি জাস্ট চেক করার জন্য রুমে উকি দিতে দেখি আরহান চৌধুরী ঘুমিয়ে আছে আর আলমারির দরজা খোলা। আমি সুযোগ বুঝে রুমে গিয়ে আসল পেপারসগুলো নিয়ে এলাম। ফারহা, এগুলো কি করবি তুই? আগুন, কি করব তা তুই নিজের চোখে দেখতে পাবি, চল আমার সাথে। ফারহা, কোথায়? আর মেঘের কি হবে? আগুন, ওর কি হবে সেটা না হয় ও বুঝে নিবে। ফারহা আগুনের হাতে ফাইলগুলো দিয়ে অফিস থেকে বেরিয়ে আসে। আগুন, বাবা মা কেমন আছে? আগুন, ইউকেতে গিয়ে খাবার আছে বলে আমার মনে হয় না বেবি। আগুন, তাই তো। আচ্ছা শোন, তোর বাড়ি থেকে ফারিহাকে তুলে নে, তারপর ওর বাড়িতে যাব ওকে ফিরিয়ে দিতে। ফারহা, জো হুকুম মহারানী। আগুন, আগুন তার বাড়ি থেকে ফারিহাকে তুলে নিয়ে ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ড্যাড! ফারিহা! ফারিহার গলা শুনে আরমান চৌধুরী পেছনে ফিরে দেখে তার একমাত্র মেয়ে ফারিহা দাঁড়িয়ে আছে। ফারিহা দৌড়ে আরমান চৌধুরীকে জড়িয়ে ধরে। এদিকে আরমান চৌধুরী নিজের একমায় মেয়েকে ফিরে পেয়ে খুশিতে কেঁদে ফেলে। ড্যাড, কাঁদছ কেন? দেখো আমি ফিরে এসেছি, আমার কোনো ক্ষতি হয়নি, আমি ঠিক আছি। ফারিহা! ফারিহার কথা না শুনে আরমান চৌধুরী ফারিহার হাত পা চেক করতে থাকে, কোথায় ব্যথা পেয়েছে নাকি এটা ভেবে। চুপ থাকো মা, আমাকে দেখতে দেও। ওই জানোয়ারগুলো তোমাকে অনেক কষ্ট দিয়েছে তাই না? ওদের কাউকে ছাড়ব না, ডিএসপিকে কল করে জানাচ্ছি সবটা। আরমান চৌধুরী উত্তেজিত হয়ে ফোনটা বের করতে গেলে ফারিহা ওর ড্যাডের হাত চেপে ধরে বলে, ড্যাড আমার দিকে তাকাও, জাস্ট সি আমি ঠিক আছি। ফারহা আপু আমাকে না বাঁচালে এখন হয়তো আমার লাশটা ও খুঁজে পেতে না। ফারিহা! ফারিহার কথা শুনে আরমান চৌধুরী স্তব্ধ হয়ে গেল। হ্যাঁ ড্যাড, ওই দেখো ফারহা আপু আর আগুন ভাইয়া আমাকে তোমার কাছে পৌঁছে দিতে এসেছে। আরমান চৌধুরী চোখের পানি মুছে ফারহার দিকে এগিয়ে গেল। মা, তুমি আমার মামরা মেয়েটাকে বাঁচিয়েছ। আমি তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। হাত জোর করে। ছি, কি করছেন আঙ্কেল? ফারিহা একটা বাচ্চা মেয়ে, ওকে বিপদে দেখে না বাঁচাতে পারলে হয়তো নিজের চোখে নিজে ছোট হয়ে যেতাম, আর তাছাড়া ও আমার ছোট বোনের মতো। ফারহার কথা শেষ হতেই ফারিহা চেঁচিয়ে বলতে বলতে লাগল, ড্যাড জানো ফারহা আপুর ও একটা বোন ছিল, তার নাম ও ফারিহা, কিন্তু সে বেঁচে নেই। তাতে কি? তুই তো আছিস আজ থেকে। ফারহা মায়ের ছোট বোন, তুই আর আমার বড় মেয়ে ফারহা। আরমান চৌধুরী! ফারহা ভীষণ অবাক হয়। আরমান চৌধুরীর কথা শুনে কি নির্দ্বিধায় সাবলীলে বলে দিল, ও কথাটা ভাবতে অবাক লাগছে ফারহার। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। পাশ থেকে আগুন বলে উঠল, তোমাকে তো ঠিক চিনলাম না বাবা। আরমান চৌধুরী! আঙ্কেল, ও আগুন খান ইউকে থাকে, এখানে এসেছে বিজনেসের কাজে, আর আমার বেস্ট ফ্রেন্ড ফারহা। ওহ আচ্ছা ঠিক আছে, তোমরা বসো। আর ফারিহা মা, তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর আমরা সবাই দুপুরের লাঞ্চ করব। আরমান চৌধুরী: ওকে ড্যাড। ফারিহা চলে যেতে ফারহা বলে ওঠে,
আঙ্কেল আরহান চৌধুরী আপনার বড় ভাই তাই না? ফারহা। ফারহার কথা শুনে আরমান চৌধুরী বেশ ঘাবড়ে যায়, তারপর তোতলাতে তোতলাতে বলে তোমরা জানলে কি করে? আমরা অনেক কিছুই জানি আঙ্কেল, আর এটাও জানি উনি আপনাকে কিভাবে ঠকিয়ে আপনার প্রপার্টি নিজের নামে করে নেয়। ফারহার কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতো আরহান চৌধুরীর কানে লাগলো। আরহান চৌধুরীর উপর রাগ ক্ষোভ সব যেন ওদের উপর উপচে পড়তে চাইছে, এটা ফারহা বুঝতে পেরে আরমান চৌধুরীকে বলে, আঙ্কেল আমি জানি আপনার রাগ হচ্ছে, আর তা হওয়ারই কথা যে ভাই সম্পত্তির লোভে নিজের মায়ের পেটের ছোট ভাইকে ঠকাতে ছাড়ে না, তার উপর ভাইয়ের ক্ষতি করার জন্য নিজের ভাইজির ক্ষতি করতে দ্বিধাবোধ করে না, এমন লোকের উপর রাগ ঘৃণা তো হবেই। ফারহার লাস্ট কথাটা শুনে আরমান চৌধুরী পুরো স্তব্ধ হয়ে গেল। উনি নিজের কানে বিশ্বাস করতে পারছে না যে তার ছোট্ট মেয়েটার কিডন্যাপের মতো জঘন্যতম কাজের পিছনে তার নিজের বড় ভাই জড়িয়ে আছে। এক প্রকার শোকটট হয়েছেন আরমান চৌধুরী। আগুন পানির গ্লাসটা আরমান চৌধুরীর হাতে দিয়ে পানিটা খেতে বলে, পানিটা খেয়ে শান্ত দৃষ্টিতে ফারহা আর আগুনের দিকে তাকিয়ে, জানতে কে তোমরা? ফারহা শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বলে আরমান চৌধুরীকে। তিনি সবটা শুনে নিজের ভাইয়ের উপর যেন আরো 1000 গুণ রাগ ঘৃণা বৃদ্ধি পেল। তোমরা কি আমার কাছে কোনো হেল্পের আশা করছ? যদি নাও করে থাকো তাহলে আমি তোমাদের হেল্প করব। আরমান চৌধুরী, আঙ্কেল এই পেপারসগুলো নিন, এগুলো আপনার নিজের প্রপার্টির পেপারস যা আপনার ভাই আপনার কাছ থেকে ঠকিয়ে নিয়েছিল। ফারহা। আরমান চৌধুরী পেপারসগুলো নিয়ে নেয়, তখন ফারিহা এসে পড়ায় কথা অফ করে দিয়ে আরমান চৌধুরী সবাইকে নিয়ে একসাথে লাঞ্চ করে। তারপরে আগুন ফারহা বেরিয়ে যায়, সাথে সাথে আরমান চৌধুরীকে কি করতে হবে তা বুঝিয়ে দিয়ে যায়। এখন কোথায় যাবি? মেঘের বাড়িতে নাকি? আমা বলতে না দিয়ে ফারহা বলে উঠল, মেঘের বাড়িতে? আগুন, এখনো পুরো কাজটা শেষ হয়নি, আমার কাল পার্টিটা শেষ হতেই আমার সব কাজ শেষ হবে, সে সময় পর্যন্ত আমাকে ওই জাহান্নামে থাকতে হবে। আর তোকে যা করতে বললাম তুই ঠিক সেভাবে কাজটা করিস প্লিজ। ফারহা। আগুন ফারহার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকাতে দেখে একটা ট্রাক ফুল স্পিডে ওদের গাড়ির দিকে এগিয়ে আসছে। আগুন গাড়ি রোড ক্রস করবে তার উপায় নেই, কারণ পিছন থেকে সেম একটা ট্রাক এগিয়ে আসছে ওদের গাড়ির দিকে। হ্যালো স্যার, কাজ হয়ে গেছে। গুড, কেউ বেঁচে নেই তো? আরহান চৌধুরী। না স্যার, গাড়িটাকে এমনভাবে দুমড়ে মুচড়ে দিয়েছি যে গাড়ির ভিতর যে থাকুক না কেন সে আর যাই হোক বাঁচতে পারবে না। গুড জব, তোরা আজই গা ঢাকা দে, পুলিশ কেস হবে। পুলিশ তোদের যেন ধরতে না পারে তার আগে অন্য শহরে পালিয়ে যা, আর তোদের টাকা তোদের কাছে ঠিক সময়ে পৌঁছে যাবে। আরহান চৌধুরী। ওকে স্যার। কল ডিসকানেক্ট করে আরহান চৌধুরী জিতের হাসি হাসতে থাকে। হু হা হা হা, কি ভেবেছিলে ফারহা এই আরহান চৌধুরী তোমার মতো 2 আঙ্গুলের মেয়ের কাছে হেরে যাবে? ইম্পসিবল, কারণ এই আরহান চৌধুরী কখনো হারতে শেখেনি। প্রথমবার তোকে মারতে পারিনি, তবে দ্বিতীয়বার এই টার্গেট মিস হলো না। শেষ ফারহা, শেষ। আজ হয়তো মেঘ খবরটা শুনে কষ্ট পাবে, 2 দিন কাঁদবে ও, কিন্তু তারপর সে আগের মেঘকে আমি ফিরে পাবো, আর সে আনন্দে কাল পার্টি হবে। যে পার্টিটা তোদের জন্য নষ্ট হয়েছিল, কোটি কোটি টাকার সম্পত্তি আমার হাতছাড়া হয়ে গেল সব মেঘের বোকামির জন্য। হ্যাঁ, মেঘ কোথায়? অফিস আওয়ার তো শেষ, তাহলে মেঘ কেন ফিরছে না এখনো? আরহান চৌধুরী বেশ চিন্তিত হয়ে পড়লেন। তখনই নেহালকে কল করে। হ্যালো নেহাল, মেঘ কোথায়? আরহান চৌধুরী। স্যার, ছোট স্যার তো আধা ঘন্টা আগে বের হয়ে গেলেন, কিন্তু স্যারকে দেখে সুস্থ মনে হলো না। না মানে কেমন যেন হেলে দুলে চলছিল, যে কেউ দেখলে বলবে মেঘ স্যার হয়তো নেশ করে অফিসে এসেছে। নেহাল। ওহহ শিট নেহাল, এখনই মেঘকে খুঁজে বের করো, সেটা যেভাবে হোক। আরহান চৌধুরী। ওকে স্যার। মেঘ এই অবস্থায় কোথায় যেতে পারে? ও সবটা জেনে যায়নি তো? না, তা কি করে সম্ভব? ফারহাকে মারার প্ল্যানিংটা তো মেঘ জানে না, তাহলে মেঘ গেল কোথায়? আরহান চৌধুরী। আর ইউ ওকে ফারহা? আগুন। ইয়াহাম, ওকে, তুই ঠিক আছিস তো? ফারহা। তবে আজ তোর সাহস দেখে সত্যি আমি খুব সারপ্রাইজড হয়েছি ফারহা। আগুন। 1 ঘন্টা আগে।
দুটো ট্রাক দুদিক থেকে আসতে আগুন ফারহা ভয় পেয়ে যায়, কিন্তু এই ভয়ের মাঝে ও ফারহা ওর মাথা ঠান্ডা রেখে বলে, আগুন কোনো কথা না বলে তোর গানটা বের কর। ফারহার কথা শুনে বিনা তর্কে আগুন ডেস্ক থেকে গানটা বের করে ফারহার হাতে দেয়। ফারহা গাড়ি থেকে নেমে সামনে দ্রুত গতিতে ট্রাকটার সামনের চাকায় ফারহা শুট করে, সাথে সাথে ট্রাকটা কয়েকটা উল্টি খেয়ে খাদে পড়ে যায়। এটা দেখে পিছনের ট্রাকটা দ্রুত থেমে যায়। লোকটা গাড়ি নিয়ে ব্যাক করতে যাবে, ঠিক তখনই ফারহা ওই ট্রাকটার ও একই অবস্থা করে। ফারহা সামনের চাকায় শুট করে দিয়ে দৌড়ে ড্রাইভারকে ধরে ফেলে ফারহা। ম্যাডাম, আমারে ছাইড়া দেন, আমি কিছু করি নাই। ড্রাইভার, আমি কখন বললাম তুই কিছু করেছিস? এখন ভালোই ভালো বলকে তোদের পাঠিয়েছে, নইলে তোর মাথায় এই গানের একটা বুলেট তোর মাথার এফোর ওফোর করে দিবে, এটা কি তুই জানিস? ফারহা, ম্যাডাম মারবেন না দয়া করে, আমি বলছি সব বলছি। আর আরহান চৌধুরীর অর্ডারে সব করেছি। ড্রাইভার, ঠিক আছে, তোকে আমি ছেড়ে দিব, তবে একটা শর্তে। ফারহা, আমি আপনার সব শর্তে রাজি ম্যাডাম, কন কি করমু? ড্রাইভার, আরহান চৌধুরী যেন কোনোভাবে না জানে যে আমরা বেঁচে আছি। তুই ফোন করে বলবি আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বেঁচে নেই, মনে থাকবে? ফারহা, হো ম্যাডাম, আপনি যা কইবেন তাই হইব। ড্রাইভার, ওকে তাহলে যা, আরে শহরে তোকে যেন না দেখি, মনে থাকে যেন। ফারহার থ্রেট শুনে ড্রাইভার দ্রুত গাড়ি নিয়ে চলে যায় আর ফারহা গাড়িতে ফিরে আসে। আগুন, দ্রুত তোর বাড়িতে চল, এখন আমাদের অনেক কাজ বাকি আছে। হ্যাঁ চল বাড়িতে। সাহস, এই সাহসটা যদি ঠিক সময়ে দেখাতাম তাহলে হয়তো আজ আমার বোনটা বেঁচে থাকত। ফারহা, পুরনো কথা ভেবে কষ্ট পাস না ফারহা, এখন ভাব কি করে আরহান চৌধুরীকে জানে শেষ করবি। আগুন, কে বলল তোকে আমি আরহান চৌধুরীকে জানে শেষ করব? ফারহা, মানে কি বলতে চাস তুই? আগুন, আরহান চৌধুরীকে জানে শেষ করব না, তবে এমন অবস্থা করব মরতেও পারবে না, আর না পারবে ভালো করে বাঁচতে। ওর সব প্রপার্টি অলমোস্ট আরমান চৌধুরীর কাছে, আর বাকি টুকু দিয়ে মার্কেটের ধার পরিশোধ করতে হিমশিম খাবে। আর বাকি রইল মেঘ আর মিহু। মেঘের এমন অবস্থা হবে যে সে বিজনেস কেন নিজেকে ভুলে যাবে। ফারহা, আর মিহু? আগুন, মিহু, হা, ওর জন্য তো স্পেশাল কিছু ভেবে রেখেছি। ফারহা, বাই দা ওয়ে মেঘ এখন কেমন আছে? রাস্তায় যেভাবে হাঁটছিল, আর একটু হলে আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করত, লাখ ভালো ছিল যে গাড়িতে আমরা ছিলাম। আগুন, এখন ওসব কথা বলে লাভ নাই, এটা মেডিসিনের ইফেক্ট ছিল। আগুন, ওকে নিয়ে আমার আর কোনো টেনশন নেই, তবে এখন আমাকে ওর কাছে যেতে হবে, লাস্ট মেডিসিনটা দিতে হবে। ফারহা চলে যেতে আগুন দীর্ঘ শ্বাস ফেলে চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দেয়। মেঘ কোথায়? নেহাল, আরহান চৌধুরী। স্যার, ছোট স্যারের কোনো খোঁজ পাইনি, তবে আমাকে একটা মেসেজ করে দিয়ে জানিয়েছে রাতে ফিরবে, আপনার ফোন অফ থাকায় আমাকে আপনাকে ইনফর্ম করতে বলা হয়েছে। নেহাল। নেহালের কথা শুনে আরহান চৌধুরী এক স্বস্তির নিঃশ্বাস ফেলে সার্ভেন্টদের পার্টির আয়োজন করতে বলে মিহুকে কল করে। হ্যালো মিহু মামুনি, তুমি বিডে কবে আসবে? ড্যাড, আমি কাল ব্যাক করতে পারছি না, আরও দুদিন সময় লাগবে, এখানে ডিলটা করে তবেই বিডিতে ফিরব। ড্যাড, এখন আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, রাখছি, পরে কথা হবে। মিহু, ওকে মামুনি, নিজের খেয়াল রেখো, রাখছি। মিহু কলটা ডিসকানেক্ট করতে ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় আদিল। ওয়াও বেবি, তুমি তো খুব ভালো মিথ্যে কথা বলতে পারো, আমি তো জাস্ট স্পিচলেস হয়ে গেলাম। আদিল, আদিল প্লিজ আমাকে ছেড়ে দেও, আমি কি অপরাধ করেছি যে আমাকে এভাবে এখানে বেঁধে টর্চার করছো? মিহু, অপরাধ? অপরাধ তুমি করো নি, করেছে তোমার বাবা আরহান চৌধুরী, তার করা পাপের শাস্তি তো সন্তানকে পেতে হয়, এটা নিশ্চয় জানো। আদিল, তার মানে ড্যাড অপরাধ করেছে আর তার শাস্তি তুমি আমাকে দিচ্ছ, বাট হোয়াই? আদিল, হোয়াই? মিহু, জাস্ট স্যাট আপ মিহু, জাস্ট স্যাট আপ। মুখ চেপে ধরে
কোনো কথা না, তোমার ড্যাড যা যা করেছে আমার পরিবারের সাথে তা আমি মেনে নিই কি করে বলো? আর হাত দিয়েছে কোথায় জানো? আমার কলিজায়। আমার ফারু আপার দিকে তাকে ভেবে আমার ছোট আপাকে খুন করেছে তোমার ড্যাড। কথাটা বলে একটু দম নিল আদিল। মিহুকে দেখে যেন ওর রাগ সপ্তমে উঠে যাচ্ছে, কিন্তু খুব কষ্ট করে নিজের রাগটা দমন করছে আদিল, যাতে ওর হাত দিয়ে বাজে কিছু না ঘটে। এই সব কি বলছো আদিল? আমার ড্যাড খুনি, এটা কখনো হতেই পারে না। তুমি ভুল করছো, প্লিজ আমাকে ছেড়ে দেও প্লিজ আদিল। মিহু, কি বললি? তোর ড্যাড কিছু করেনি তাই না? চুলের মুঠি ধরে। তাহলে এগুলো কি? আদিল কতগুলো ছবি মিহুর মুখে ছুঁড়ে মারে। ছবিগুলো সব মাটিতে ছড়িয়ে পড়ে। মিহু খুব ভালো করে খেয়াল করে দেখল প্রত্যেকটা ছবিতে ফারহাকে মৃত অবস্থায় দেখা যাচ্ছে, সাথে সাথে শরীরে প্রত্যেকটা আঘাতের চিহ্ন স্পষ্ট। মিহু অবাক হয়ে আদিল মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর জানতে চাইল, আদিল ফারহা মারা গেছে? তাহলে আমাদের বাড়িতে যে আছে সে কে? মিহু, ভুল তোমাদের। এই ভুলের জন্য আজ আমার বোনটা শেষ হয়ে গেল। তোমার ড্যাড যাকে ফারহা ভেবে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলেছে সে আর কেউ নয়, সে ফারহা আপার যমজ বোন ফারিহা। আদিল আদিল মুখে কথাটা শোনা মাত্র মিহুর হাত পা কাঁপতে থাকে। মিহু ভাবতে পারেনি তার ড্যাড এমন কিছু করবে, ধর্ষণ করে খুন। মিহুর কেমন যেন পুরো গা গুলিয়ে উঠছে। আদিল মিহুর অবস্থা দেখে তাড়াতাড়ি মিহুর হাত পায়ের বাঁধন খুলে দিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে আদিল মিহুর বের হওয়ার অপেক্ষায়। আমি জানি মিহু তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার কাছে তুমি শুধুমাত্র একজন খুনির মেয়ে যে কিনা আমার বোনকে খুন করেছ। আর প্রতিশোধ নেওয়ার জন্য আমি ঠিক তোমার ভালোবাসা ইমোশনটাকে কাজে লাগিয়েছি মাত্র। কাল তুমি তোমার ভাই মেঘ চৌধুরী আর তোমার ড্যাড আরহান চৌধুরীর জীবনে এক ভয়ঙ্কর কালো অধ্যায় শুরু হতে চলেছে। কথাটা বলতে বলতে আদিল এক পৌশাচিক হাসি দিল। ওহ মাই গড, মিস্টার চৌধুরী এত সুন্দর করে পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছেন দেখে মনে হচ্ছে কোনো বলিউডের পার্টিতে এসেছি। মিস্টার জাফর শেখ, জাস্ট এতটুকু দেখে আপনার এই অবস্থা মিস্টার শেখ? এখন তো পার্টি শুরু হলো না, আর তা না দেখে এত এক্সাইটেড মিস্টার চৌধুরী? তা তো হবেই। আচ্ছা মিস্টার চৌধুরী, মেঘ মিহু কোথায়? ওদের তো দেখছি না পার্টিতে। এখানে তো সবাই আছে, বড় বড় বিজনেসম্যান, ফরেইনার, বাট যাদের থাকার কথা তারা কোথায়? মানে আপনার পুত্রবধূ মিসেস চৌধুরী? মিস্টার জাফর শেখের কথা শুনে আরহান চৌধুরী বেশ রেগে গেলেন, স্পেশালি ফারহার কথা তোলায়। তবু ও মিস্টার শেখকে রাগ না দেখিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই লাউড স্পিকারে মিউজিক বেজে উঠল। সাথে সাথে সব গেস্টরা নিজেদের কান চেপে ধরে দাঁড়িয়ে আছে। চলবে।